হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। অ্যান্ড তোমাদের সবার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ের রাবির এক্সাম চলে আসছে। অ্যান্ড তোমরা জানো যে ঢাকার বাইরে, হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে হচ্ছে কি শুধু একমাত্র রাবিতে আমাদের কি মার্কেটিং পড়তে হয়, তাই না? অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি পরীক্ষা আছে মোটামুটি অন্যান্যগুলোতে কি আমার রাবির মতো মার্কেটিং এর কোশ্চেন আসে না, এবং রাবিতেও খুব রিসেন্টলি অ্যাড করেছে। আগে রাবিতেও মার্কেটিং এর কোশ্চেন আসতো না। সো এখন আমাদের যেটা করতে হবে, তোমরা ভাই মার্কেটিং অনেক পড়ছো যথেষ্ট, এবং তোমরা তো জানো মার্কেটিং অথবা ফাইন্যান্স এটা তো অপশনাল। সো তোমরা যারা ঢাবিতে ফাইন্যান্সের জন্য পড়েছো এবং এক্সাম দিয়েছো তারা তো ফাইন্যান্সের প্রিপারেশন নিয়েছো রাবির জন্য, আর যারা ঢাবির জন্য মার্কেটিং এর প্রিপারেশন নিয়েছো তারাও রাবির জন্য মার্কেটিং এর প্রিপারেশন নিচ্ছ বা নিয়েছো। সো এই জায়গায় নতুনভাবে আর কোনো কিছু পড়ার, হ্যাঁ, আর ওই রকম কিছু নাই, বিকজ তুমি মার্কেটিং যেহেতু থিওরিটিক্যাল সাবজেক্ট, সো অন অ্যান অ্যাভারেজে ঘুরে ফিরে সবই আসবে একই টাইপের। ওকে, সো আমি পড়ায় যাব। হ্যাঁ, পড়ায় যাওয়ার আগে আমি একটু কিছুক্ষণ সময় নেব, তোমরা যেন জয়েন হতে পারো। তোমরা জয়েন হও, তোমাদের ফ্রেন্ডরা যারা আছে, হ্যাঁ, মার্কেটিংয়ের প্রিপারেশন নিয়েছে এবং রাবিতে এক্সাম দিবে, তাদেরকে মেনশন করে দাও এবং ক্লাসটা তোমাদের গ্রুপগুলোতে শেয়ার করে দাও। হ্যাঁ, তাহলে কি হবে, সবাই একসাথে জয়েন হলে দেন আমরা ক্লাস করা শুরু করবো। ওকে, অ্যান্ড ইউনো যে মানে আমি আবারও বলছি, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই। তোমাদের পরীক্ষা চলে আসছে আর হাতে একটা দিন আছে সম্ভবত। হ্যাঁ, একটা দিন আছে। সো এই একটা দিন তুমি কিভাবে কাটাবা বা কি করবা বেসিক্যালি ওই সব গাইডলাইন দেবো। আর পড়ার ওই রকম খুব বেশি কিছু নতুন কিছু নাই। আর আজকে তুমি একদিনে খুব বেশি শিখতেও পারবে না বা কিছু করতে পারবে না। এখন যেটা হবে মেইনলি তোমার যেই মানে নার্ভাসনেস আছে, যে প্যানিকটা কাজ করে যে ভাই আমি কি করব, হ্যাঁ, অন্যগুলাতে তো আমার খুব বেশি একটা প্রত্যাশিত রেজাল্ট আসে না, এখন অনেক ভয় কাজ করবে, স্বাভাবিক, এটা কাজ করে। তো আজকে মেইনলি তোমার কি করতে হবে, এই ভয়টা কাটাইতে হবে। কিছু আমরা ইম্পর্টেন্ট কোশ্চেন দেখবো। হ্যাঁ, কারণ কোশ্চেন ভাই অনেক আছে, কোশ্চেন অনেক আছে। তোমাকে চাইলে আমি আজকে সারাদিন সারা রাত পড়াতে পারবো, প্র্যাকটিস করতে পারবো, বাট সব কোশ্চেন সমভাবে ইম্পর্টেন্ট না। অ্যান্ড একটা জিনিস যেটা বলি সেটা হচ্ছে কি, ইউজুয়ালি হয় কি কেউ যদি কোনো কিছু একটা নতুনভাবে চালু করে তাহলে দেখে কি পুরাতনরা কি ওইটা কিভাবে করছে। সো রাবিতে তুলনামূলকভাবে নতুনভাবে মার্কেটিংটা কোশ্চেন দেওয়া শুরু করছে। সো দেখবে কি ঢাবিতে কিভাবে কোশ্চেন আসছে। তো ঢাবির কোশ্চেন যদি তোমার আয়ত্তে থাকে, ঢাবির কোশ্চেনগুলো তুমি প্র্যাকটিস করো বা মাথায় থাকে প্যাটার্নটা, তো রাবিতেও তোমার কম বেশি তুমি ভালো করবা। ওকে, সো এইটা হচ্ছে যে মেইন কথা। সো তোমার মার্কেটিং নিয়ে প্যানিক করার, ভয় করার, নার্ভাসনেস কাজ করার কোনো দরকার নেই। সো তুমি এতদিন যা পড়ছো, তোমাকে যা পড়িয়েছি আমিই তো পড়িয়েছি তোমাদেরকে। সো আই নো যে তোমাদের আল্লাহর রহমতে ভালো একটা প্রিপারেশন আছে। সো আমরা একটু কোয়েশ্চেন প্র্যাকটিস করবো, যেহেতু তোমরা আসছো। হ্যাঁ, মেইনলি সো আমাদের কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করা দরকারও বটে। ওকে, অ্যান্ড তোমরা জানো যে আগের বছরগুলোতে যেটা হতো যে কি কি হতো বলো তো, আগের বছরগুলোতে লাইক ঢাবিতে যেটা হতো, ঢাবিতে শুধু মার্কেটিং সেকেন্ড পেপার থেকে কোশ্চেন করতো, বাট রিসেন্ট টাইমে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সব কিছু থেকে মিক্স করে কোশ্চেন করতে। সো আমাদের কি লাগবে, আমাদের সব ধরনের সব পেপারের কোশ্চেনই লাগবে। ওকে, আচ্ছা। সো প্রথম কোশ্চেন তোমাদের জন্য, বলো বিপণন গ্রাহকের জন্য কি সৃষ্টি করে, বলো তো। ওকে, বলো বিপণন গ্রাহকের জন্য কি সৃষ্টি করে। ওকে, বলো যে বিপণন গ্রাহকদের জন্য কি সৃষ্টি করে বলো তো। বিপণন মানেটা কি? বিপণন মানে হচ্ছে কি ভাই, কাস্টমারদের কথা বোঝা, হ্যাঁ, তারা কি চায় না চায়, হ্যাঁ, ওই অনুযায়ী সব কিছু প্ল্যান করা, তাদের কাছে পৌঁছে দেওয়া, সামগ্রিক কাজ, যেটাকে আমরা কি বলি, ভ্যালু বলি, যেটাকে আমরা কি বলি, ভ্যালু বলি। ওকে, তাহলে বিপণন গ্রাহকদের জন্য কি সৃষ্টি করে, ভ্যালু সৃষ্টি করে। ওকে, তাহলে বিপণন গ্রাহকদের জন্য কি সৃষ্টি করে, ভ্যালু সৃষ্টি করে। আচ্ছা, উৎপাদন ব্যবস্থাপনার প্রধান লক্ষ্য কি? শ্রম দক্ষতা বৃদ্ধি, উৎপাদন খরচ হ্রাস, মেশিনের ডাউন টাইম কমানো, গ্রাহকদের সময়মতো পণ্য সরবরাহ করা, উৎপাদন ব্যবস্থাপনা। সো এটা কিন্তু প্রথম পত্র কিন্তু এই নামে একটা চ্যাপ্টারই আছে। ওকে, আচ্ছা। সো তোমাদের মার্কেটিং
যারা রাবিতে এক্সাম দিবা, যারা মার্কেটিং প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই ক্লাস। তো যাদের ফাইন্যান্সের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু লাগবে না। মানে এরকম অনেক বান্দাও আছে যারা জানেই না যে কোনটা কাদের লাগবে, কেন লাগবে, তারা যা পায় তাই দেখতে থাকে, পড়তে থাকে। সো তাদের জন্য আবারও সতর্ক করে দিচ্ছি যে কি সময় নষ্ট করিও না, যেহেতু আর একটা দিন হাতে আছে। হ্যাঁ, সো উৎপাদন ব্যবস্থাপনার মাধ্যমে কি করে আমার উৎপাদনের কাজটা ঠিকঠাকভাবে করানো, হ্যাঁ, করিয়ে কি করবে কাস্টমারকে যেন আমি সব কিছু কি করতে পারি, টাইমলি পণ্য দিতে পারি, কাস্টমারদেরকে যেন আমি কি করতে পারি, হ্যাঁ, আমার দক্ষতাকে কাজে লাগিয়ে যেন তাদেরকে স্যাটিসফাই করতে পারি, উৎপাদন খরচ কমাইতে পারি, সব কিছুই করতে পারি। ওকে, সো এর মধ্যে কি হবে বলো, উৎপাদন ব্যবস্থাপনায় কি করা হয় বলো তো? আমার সময় মতো পণ্য দিতে হবে, আমার কি করতে হবে, শ্রম দক্ষতাও বৃদ্ধি করাইতে হবে। সবগুলো কিন্তু কি কাজ বা উৎপাদন দক্ষতার একটা অংশ বা উৎপাদন ব্যবস্থাপনা। বাট মেইন উদ্দেশ্যের কথা যদি বলা হয় তাহলে কি করা, আমার এই শ্রম দক্ষতা বৃদ্ধি করলে কি হয়, আমার উৎপাদন বেশি হয়, লস কম হয়, অপচয় কম হয়, তাহলে আমি কি করতে পারবো, আমার আলটিমেটলি চিপ প্রাইসে আমি প্রোডাক্ট দিতে পারবো। এখন এখানে কি হবে, মোটামুটি তুমি সবগুলো একসেপ্ট করতে পারবে, কিন্তু যদি তোমাকে বলে প্রধান লক্ষ্য মানে একদম মেইন টার্গেট কোনটা, উৎপাদন খরচ কমানো। ওকে, আইএসও এর পূর্ণরূপ কি এটা তো জানো, আইএসও কি বলো? অনেকে আবার ভুল করতে পারো, অনেকদিন ধরে প্র্যাকটিস না করলে এরকম হয় যে আইএসও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডাইজেশন অর্গানাইজেশন অটোমেটিক চলে আসে, বাট আইএসও এর ক্ষেত্রে কি হয়, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। সো এটা হবে কি আনসার। ওকে, ক্লিয়ার? সো তোমাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে বা কনফিউশন থাকলে অবশ্যই কি করবা, বলে ফেলবা যে ভাইয়া এইটা নিয়ে কনফিউশন, বা এটা কেন হইলো, বা এটাতে আমার মনে হচ্ছে একটু প্রবলেম। ওকে, আচ্ছা, নিচের কোনটি উৎপাদন ব্যবস্থাপনার কাজ নয়? ওকে, পণ্য ডিজাইন করা, বিক্রয় পরিকল্পনা করা, মজুদ নিয়ন্ত্রণ করা, কারখানা বিন্যাস করা। কি হবে, পণ্য ডিজাইন, মজুদ নিয়ন্ত্রণ, বিক্রয় পরিকল্পনা, কারখানা বিন্যাস। বলো এটা কি হবে, 4 কি হবে, 4 কি হবে বলো? যে নিচের কোনটি উৎপাদন ব্যবস্থাপনার কাজ নয়? পণ্য ডিজাইন করা, মজুদ নিয়ন্ত্রণ করা, হ্যাঁ, কারখানা বিন্যাস করা। বলো কি? ওকে, এটা খুবই ইজি, তোমাদের সবারই পারা উচিত। ওকে, দেখো 4B লামিয়া অর্পিতা ঐশী, মিজানুর রহমান, মিম খাতুন, এক্স্যাক্টলি। হ্যাঁ, তাহলে দেখো ভাই, উৎপাদন ব্যবস্থাপনায় কি বলছে কি কোনটা কাজ না, তুমি পণ্য ডিজাইন করবা যেন তাদেরকে কি করতে পারো, সুন্দর একটা প্রোডাক্ট দিতে পারো, কম প্রাইসে দিতে পারো। মজুদ নিয়ন্ত্রণ করবা যেন কাস্টমাররা কি পায়, ইন টাইমে প্রোডাক্ট যেন পায়, হ্যাঁ, যখন প্রয়োজন তখন যেন আমি দিতে পারি। আবার বেশি করে মজুদ রাখবো না যাতে আমার আবার লস হয়। হ্যাঁ, কারখানা বিন্যাস, কারখানাটা সুন্দরভাবে তুমি যদি লেআউটটা ডিজাইন করো তাহলে কি হবে, তোমার প্রোডাক্ট আনতে নিতে শ্রম দক্ষতাটা কাজে লাগাই দেওয়া বা দ্রুত প্রোডাক্ট পৌঁছাই দিতে পারবা। ঠিক আছে, সো বিক্রয় পরিকল্পনা এইটা বেসিক্যালি হচ্ছে কি আমার বিপণনের কাজ। নিচের কোনটি উৎপাদনের উপাদান নয়? সো এটা তো জানো, আমার উৎপাদন উপাদান 4টা, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। হ্যাঁ, তো সংগঠন, এখন তোমার ভাই মনে হইতে পারে যে ভাই এখানে উৎপাদন উপাদান নয়, ভূমি, শ্রম এই দুটো তো সরাসরি আছে, আরেকটা হচ্ছে কি মূলধন, হ্যাঁ, মূলধন, আরেকটা হচ্ছে কি সংগঠন, তাই না? এই দুইটা তো এখানে মিসিং, তাহলে এখানে প্রযুক্তি এবং উদ্যোগ তো এগুলো তো কোনোটাই না, তোমার এরকম মনে হইতে পারে। আচ্ছা, জয়িতা কুণ্ডু বলতেছে ভাই আজকের ক্লাসটা করলে ক্লিয়ার হয়ে যাবে, অনেকদিন পড়া হয় নাই, তুমি করতে থাকো না ভাইয়া, আশা করি হবে। কিন্তু তুমি পরীক্ষা তোমার একদিন পরে, তুমি অনেকদিন ধরে মার্কেটিং পড়ো না কেন, এটা তো একটা অপরাধ। ওকে, অ্যান্ড ইনশাল্লাহ অবশ্যই কাভার হবে ভাই, অবশ্যই কাভার হবে। আচ্ছা, তাহলে দেখো ভাই, ভূমি, শ্রম, হ্যাঁ, ভূমি, শ্রম কি মূলধন, সংগঠন। এখন দেখো এখানে দেখো আমার অপশন দুইটা সরাসরি মানে আমার উপাদানের মধ্যে না, তাহলে এখানে কোনটা উপাদান না বেসিক্যালি। দেখো সংগঠনের কাজ কি, সংগঠনের কাজ হচ্ছে যে আমার ভূমি, শ্রম, মূলধন এগুলোকে একত্রিত করা, একত্রিত করে সুন্দরভাবে এগুলো ইউজ করা। কি করা? ইউজ করা।
সো ইউজ করে কি করে আমি এই যে ইউজ করার কাজটা একজন উদ্যোক্তা কি করে, উদ্যোক্তার কাজ হতে একটা ব্যবসা গড়ে তোলা, পরিকল্পনা করা, সবকিছুকে সুন্দরভাবে ইউজ করা, ব্যবহার করা, তাই না? সো এই উদ্যোগ কথাটা বেসিক্যালি সংগঠনকে রিপ্রেজেন্ট করতেছে। তাহলে এই উদ্যোগও কিন্তু উপাদানের অন্তর্ভুক্ত হয়ে গেছে। তাহলে কি প্রযুক্তি হচ্ছে কি আমার কোনো উপাদান অন্তর্ভুক্ত না। তাহলে কি বলছে নিচের কোনটি উৎপাদন উপাদান, উৎপাদন উপাদান কি ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। তো সংগঠনকে রিপ্লেস করছে হচ্ছে উদ্যোগ। সংগঠনের যেই কাজ উদ্যোগ বা উদ্যোক্তারও একই কাজ। সো এই জন্য তুমি সংগঠনের রিপ্লেসমেন্টে উদ্যোগ লিখতে পারছো, বাট প্রযুক্তি কি উপাদান নয়। ওকে, ক্লিয়ার? এখন তোমরা যারা এই যে ফাঁকিবাজি করছো, বলছো যে ভাই এতদিন পড়ি নাই এখন একটু পড়বো, হ্যাঁ, তাদের জন্য বলি ভাই তোমরা কি করো, তোমরা মেন্টালি প্রিপেয়ার থাকো। হ্যাঁ, যারা শেষ মুহূর্তে এসে ফাঁকিবাজি করো তাদের জন্য কিন্তু শনি আছে কপালে। ওকে, আচ্ছা, ইন্টারনেটের মাধ্যমে পণ্য ক্রয় বিক্রয়কে কি বলা হয় বলো? ইন্টারনেটের মাধ্যমে পণ্য ক্রয় বিক্রয়কে কি বলা হয়? ইন্টারনেটের মাধ্যমে পণ্য ক্রয় বিক্রয়কে কি বলা হয়? বলো বলো বলো, কি? ই বিজনেস, ই পোর্টাল, পেপাল, ই কমার্স। এই তোমাদেরকে বেশি সময় দেওয়া যাবে না। বেশি সময় দিলে কি হবে বলো তো? বেশি সময় দিলে মানে তোমরা কম প্র্যাকটিস করতে পারবা। ওকে, তাহলে কি হবে? ই কমার্স। এই দেখো, ই কমার্স হচ্ছে কি শুধু ক্রয় বিক্রয়টা, আর যখন এটা সামগ্রিক কাজটাকে বুঝাবে, একদম আনা নেওয়া থেকে সামগ্রিক কাজটাকে, সেটাকে আমরা বিজনেস বলবো। বিজনেসটা হচ্ছে কি আমার একটু বিগার সিনারিও বা বিগার পোর্শন বা টার্ম বলতে পারো আর কি। মোড়কীকরণের প্রাথমিক ধাপ কি? আচ্ছা, প্রাথমিক কাজ কি? মানে মোড়কীকরণটা কেন করা হয় বলতো? মানে কাভার, একটা জিনিসে কাভার কেন দেওয়া হয়? কাভার কেন দেওয়া হয়? কাভার মেইনলি দেওয়া হয় কিসের জন্য বলতো? ক্রেতা আকর্ষণ, পণ্য সুরক্ষা, ক্রেতা প্ররোচনা, ক্রেতা সন্তুষ্টি। যদি বলে মোড়কীকরণ বা কাভারের মেইন কাজ কি? মেইন কাজ হচ্ছে কি করা ভাই? পণ্যটাকে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করা। লাইক আমি প্যাকেজ কেন করি? যেন প্রোডাক্টটা নষ্ট না হয়। বা আমি আম প্যাকেট করে কেন পাঠাই, বা অন্য যে কোনো কিছু প্যাকেট করে কেন পাঠাই, যেন কুরিয়ার করার সময় নষ্ট না হয়। তাহলে পণ্যটাকে কি সুরক্ষা দেওয়া, এটা হচ্ছে কি প্রধান কাজ, প্রথম কাজ। এর পাশাপাশি আরো কিছু কাজ আছে, লাইক সেটা কি? সেটা হচ্ছে কি ক্রেতা আকর্ষণ। কি? ক্রেতা আকর্ষণ করা, হ্যাঁ, ক্রেতাকে প্ররোচিত করা। কিরকম? লাইক ধরো তুমি একটা প্রোডাক্ট কিনছো, ধরো বিস্কিট কিনছো, বিস্কিটটা ধরো তুমি টিফিন টাইমে তোর ফ্রেন্ডের সাথে শেয়ার করছো, ও খায়া বলো আরে সেই তো মজা লাগলো, দেখি তো দোস্ত বিস্কিটটার নাম কি? এই যে প্যাকেটটার ভিতরে যে বিস্কিটটার নাম লেখা, ওই বিস্কিটটা দেখে পরবর্তী হয়তো কিনবা। বা তুমি কেউ একজন একটা প্রোডাক্ট কিনছে, ডিজাইন ভালো লাগছে, তুমি দেখে পরে কিনতে পারো। সো এটা কি ক্রেতাকে কিনতে উৎসাহী করে। হ্যাঁ, সো প্রচারণাও কিন্তু একটা উদ্দেশ্য। ওকে, কিন্তু প্রধান উদ্দেশ্য পণ্য সুরক্ষা। মোড়কীকরণের প্রাথমিক কাজ কি? এটা তো গেল। 4P এর প্রবক্তাকে, প্রবক্তা মানে কি? জনক বা ফাদার কে। ওকে, সো এই ক্ষেত্রে তোমাদের মানে একটা কনফিউশন থাকে যে ভাই নেল এজ বোর্ডেনের সাথে, হ্যাঁ, নেল এজ বোর্ডেন। ওকে, সো নেল এজ বোর্ডেনের এখানে মেইনলি যেটা হয়, দেখো 4P নিয়ে সর্বপ্রথম কথা তুলছিল, মানে কি কথা তুলছিল হচ্ছে কি নেল এজ বোর্ডেন, বা এই 4P বা মার্কেটিং মিক্স শব্দটাই সর্বপ্রথম বলছিল হচ্ছে নেল এজ বোর্ডেন। কিন্তু এটাকে সুন্দরভাবে ব্যাখ্যা করে মানুষের ব্যবহার উপযোগী করে তুলছিল ম্যাককার্থি। এই জন্য ওকে ফাদার বলা হয়, বুঝছো? এই জন্য একে কি বলা হয়? ফাদার বলা হয়। ওকে, আচ্ছা, কোনটি বিজ্ঞাপনের কাজ নয়? বলছে বিজ্ঞাপনের কাজ নয় কোনটা? অবহিত করা, স্মরণ করিয়ে দেওয়া, প্ররোচিত করা। বিজ্ঞাপন মানে কি বলতো? বিজ্ঞাপনের ডেফিনেশনটা জানো? ডেফিনেশনটা জানা আমার জন্য ইম্পর্টেন্ট, বিকজ এখান থেকে তোমার অনেক কোশ্চেন আসবে। হ্যাঁ, বিজ্ঞাপন হচ্ছে একটা কি বলতো? বিজ্ঞাপন কি? হ্যাঁ সেলিম, নেল এজ বোর্ডেন বলছিল, কিন্তু এটাকে সুন্দরভাবে ব্যবহার উপযোগী করে ব্যাখ্যা করছে, এটাকে মার্কেটিং এ ব্যবহার উপযোগী করছে হচ্ছে কি ম্যাককার্থি। দ্যাটস ওয়াই ফাদার হচ্ছে কি ম্যাককার্থি। বুঝছো? ক্লিয়ার সেলিম? এই সেলিমের মতো তোমরা কি আরো কেউ কনফিউজ যে এটার ফাদার কে? আই গেস কনফিউজ না? ওকে, তাহলে এখানে দেখো এই বিজ্ঞাপনের ডেফিনেশন কি, সংজ্ঞা তুমি পড়ছো না যে কি
অর্থের বিনিময়ে নৈর্ভিত্তিক উপস্থাপনা। তাহলে কি অর্থের বিনিময়ে নৈর্ভিত্তিক উপস্থাপনা, উপস্থাপনার মাধ্যমে কি করা হয়, যে তোমাকে বারবার বলা হয় যে কি হ্যাঁ দামে কম মানে ভালো, কাকলি ফার্নিচার তোমাকে জানাইতেছে যে ভাই তুমি তুমি কম দামের জিনিস কিনতে চাও তাহলে আমারটা কিনো ভালো আছে, ঠিক আছে, তোমাকে বারবার রিমাইন্ডার দেয়, কি করে বারবার রিমাইন্ডার দেয়, তোমাকে মনে করায় দেয় যে তোমার এই প্রোডাক্টটা কিনা দরকার, ঠিক আছে। লাইক ধরো আমি তোমাকে মনে করাই দিলাম, সাপোজ ধরো তুমি কি অন্য কোনো কিছুর জন্য তুমি প্রিপারেশন নাও না, কোনো ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নাও না, বা খুব ভালো প্রিপারেশন হয় নাই, পরীক্ষা দিচ্ছ তুমি কোথাও চান্স পাও নাই, হ্যাঁ, বা হচ্ছে তোমার জিপিএ খারাপ ছিল তুমি কোথাও আবেদন করতে পারো নাই অন্য কোথাও, তো তোমার জন্য শেষ ভরসা কি, শেষ ভরসা হচ্ছে কি তোমার জন্য গুচ্ছ, হ্যাঁ। সো গুচ্ছর জন্য তুমি কি করবা, গুচ্ছর জন্য আমাদের গুচ্ছ 2.0 যে কোর্সটা এটাতে তুমি এনরোল করবা, তো এটাতে এনরোল করলে কি হবে, তুমি গুচ্ছর প্রিপারেশনটা কভার করতে পারবা। তো এই যে আমি তোমাকে বললাম, হ্যাঁ, এটাও কি, এটাও কিন্তু একটা কি বিজ্ঞাপন, তোমাকে রিমাইন্ডার দিতেছি, মনে করাই দিচ্ছি, ওকে ক্লিয়ার। তাহলে স্মরণ করায় দেওয়া, প্ররোচিত করা, তোমাকে ইনফ্লুয়েন্স করতেছি, বলতেছি যে কি ভাই তুমি ফাঁকিবাজি করছো, তুমি আর কোথাও চান্স পাও নাই, গুচ্ছই তোমার শেষ ভরসা, এটা কি তোমাকে ইনফ্লুয়েন্স করা, যে ভাই তোমার পড়াশোনা করা দরকার, তুমি যদি পাবলিকান হইতে চাও তাহলে গুচ্ছ তোমাকে শেষ চান্স দিতে পারে, ওকে। সো এই সবগুলাই হচ্ছে কি আমার বিজ্ঞাপনের কাজ, কিন্তু মুনাফা অর্জন করা এটা কিন্তু বিজ্ঞাপনের কাজ না, ওকে। তাহলে আনসার কি, মুনাফা অর্জন করা। তুমি কিন্তু একটা কোশ্চেন যদি একটু অ্যানালাইসিস করো, 4-5টা টাইপের কোশ্চেনের আনসার তুমি জানতে পারবা, বা কি টাইপের আসতে পারো এটা তুমি বুঝতে পারবে। আচ্ছা, কোন পণ্যের বন্টন প্রণালী সাধারণত দীর্ঘ হয়, দীর্ঘ বলতে বুঝছো তো যে কোন পণ্যটা ভাই আমাদের অনেক হাত অদল বদল হয়ে পরে আমাদের কাছে আসে, ঠিক আছে, আর কোন পণ্যটা দ্রুত বিক্রি হয়ে যায়, এটা হচ্ছে কি বন্টন প্রণালী সল্ভ। তো এখানে বলছে কোন পণ্যের বন্টন প্রণালী দীর্ঘ হয়। তো আমরা জানি কি আমাদের প্রধানত আমরা পণ্যকে দরজায় ভোগ্যপণ্য আর শিল্পপণ্য এই প্রধান ক্যাটাগরিতে ভাগ করি। এইটার মধ্যে কি হয়, শিল্পপণ্য মানে কি অনেক ভারী, হ্যাঁ, এরপর অনেক পরিমাণে কেনে, এই টাইপের প্রোডাক্টগুলো থাকে, তাই না। তো এই টাইপের প্রোডাক্টগুলো কি হবে বলো, এই টাইপের প্রোডাক্টগুলো কি হয়, সাধারণত কি সাধারণত 1-to-1 সেল হয়, মানে ব্যক্তিক বিক্রয়টা বেশি হয় সরাসরি, বা শর্ট মাঝখানে মিডলম্যান থাকে মানে কম সংখ্যক। সো এটা কি হয়, শিল্পপণ্য হয় সংক্ষিপ্ত বন্টন প্রণালী। এই আচ্ছা বাই দ্য ওয়ে, এই তোমরা কারা কারা ক্লাসটা শেয়ার করছো বলো তো, আর ক্লাসটা শেয়ার করো নাই কারা কারা, এখনো ভন্ড কারা কারা আছে বলো। এই যে তোমাদের জন্য যে এত সুন্দর করে হ্যাঁ কোশ্চেনগুলো লাস্ট মোমেন্টে তোমাকে একটু রিমাইন্ডার দেওয়াই দিতেছে, এটা কি তোমার কি হেল্প হইতেছে না, আই গেস হইতেছে। তো তোমাদেরও তো উচিত আমাকে একটু মোটিভেট করো, তোমাদেরকে তো অনেক মোটিভেশন দিতেছি, তো আমাকে মোটিভেট করতে হবে না, আমাকে মোটিভেট কিভাবে করবা, যে তুমি তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবা, ক্লাসটা শেয়ার করে দিবা, সবাই আসবে ক্লাস করবে একসাথে, এটাই তো চিল হবে, ঠিক আছে, পড়াশোনা না, এটা কি চিল। কারণ কি তোমার লাস্ট মোমেন্টে পরীক্ষার আগ মুহূর্তে তুমি যত প্যারা খাবা, যত নার্ভাস হবা, ততই তুমি মারা খাবা। তোমার কি থাকতে হবে, চিল থাকতে হবে আর প্র্যাকটিস করতে হবে, পড়তে হবে, ওকে। আচ্ছা, যেটা বলতেছিলাম, তাহলে কি শিল্পপণ্য হয় সংক্ষিপ্ত আর ভোগ্যপণ্য হয় কি দীর্ঘ, দীর্ঘ। তাহলে এখানে বলছে বন্টন প্রণালী দীর্ঘ হয় কোনটার, ভোগ্যপণ্য, ওকে। এই যারা শেয়ার করো না একটু শেয়ার করে দাও, ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, ওকে। আচ্ছা বলো, কোনটির একাধিক শাখা আছে, চেইন স্টোর, ডিপার্টমেন্ট স্টোর, সুপারমার্কেট, সুপার স্টোর, বলো একাধিক শাখা কোনটার, একাধিক শাখা কোনটার আছে। আমরা জানি কি চেইন স্টোর মানে কি, চেইন মানে কি বলো তো, চেইন মানে দেখো চেইন কি হয়, একটার সাথে আরেকটা কানেক্টেড থাকে না, চেইন দেখছো না গলায় যে চেইন পরে, একটার সাথে আরেকটা কানেক্টেড, মানে কি অনেকগুলা হুক থাকে, এগুলো একসাথে থাকে, মানে একটা মেইন হুকের অধীনে এটা একসাথে থাকে। তো এখানে কি হয়, চেইন স্টোর মানে যেটার একাধিক শাখা থাকবে, বহু জায়গায় তার শাখা থাকবে, চেইন স্টোর, ওকে। ডিপার্টমেন্ট স্টোর মানে কি, ডিপার্টমেন্ট স্টোর মানে এটার কোনো আলাদা শাখা থাকবে না, এক বিল্ডিং এর ভিতরে থাকবে বা এক রুমের মধ্যে থাকবে, কিন্তু এখানে কি হবে এক বিল্ডিং বা এক ইয়াতে বিভাগ অনুযায়ী আলাদা থাকবে। ধরো আমি আমার একটা ফ্লোরে 4টা রুম আছে, তো আমি ধরো এই 4টা রুমে, বা আমি একটা হ্যাঁ 4টা এখানে কি করলাম, যে বললাম যে আমার এক রুমে শুধু ফুড বিক্রি হবে, এক রুমে ক্লোথস বিক্রি হবে, এক রুমে কসমেটিক্স বিক্রি হবে, এক রুমে টয়েস বিক্রি হবে, মানে আমি ভাগ করে দিলাম। সো একই বিল্ডিং এ বা একই ফ্লোরে যখন থাকবে সেটাকে আমরা ডিপার্টমেন্টাল স্টোর বলতেছি, ওকে। আর চেইন স্টোর কি একাধিক শাখা থাকবে আর কি, বুঝছো। ওকে, এবার আসে পণ্যের ডিজাইন করার সময় কোনটির উপর বেশি গুরুত্ব দেওয়া উচিত, চলতি ফ্যাশন, ক্রেতার সংখ্যা,
উৎপাদন সময় বিনিয়োগ। সো তুমি কি করবা, পণ্য ডিজাইন করার সময় অবশ্যই তুমি কি দেখবা, প্রথমে দেখবা যে কি কোনটা ট্রেন্ডে আছে, কি আছে ট্রেন্ডে আছে, ট্রেন্ড যে মানে মানুষজন এখন কোনটা খাইতেছে, হ্যাঁ কোন জিনিসটা চলতেছে, ওকে ওইটাই তুমি কি করবা মাথায় রাখবে এবং ওই অনুযায়ী মানুষের অ্যাটেনশনটা গ্র্যাব করার চেষ্টা করবা। তাহলে এখানে কি হবে, চলতি ফ্যাশন। ওকে ওকে, গুড বয়েজ অ্যান্ড গার্লস। এবার দেখো, আচ্ছা আর কিছু কোশ্চেন একটু করি। বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে কে থাকে? দেখো ভাই কোশ্চেনটা কতটা সুন্দর, কতটা সুন্দর কোশ্চেন বলছে, বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে কে থাকে? বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে কে থাকে ভাই? আমরা বলছি কি বিপণন মিশ্রণ মানে কি বলতো? বিপণন মিশ্রণকে আমরা 4P বলি, প্রোডাক্ট, প্রোডাক্ট, প্রাইস, হ্যাঁ প্লেস, প্লেস, প্রমোশন। ওকে, প্লেস, প্রমোশন। ওকে, সো এই যে এটা হচ্ছে কি বিপণন মিশ্রণ। এই বিপণন মিশ্রণ প্রোডাক্টটা কার কাজে লাগতে হবে, প্রাইসটা কার সাধ্যের মধ্যে থাকতে হবে, প্লেসটা কার কাছাকাছি হইতে হবে, প্রমোশনটা কাকে অ্যাট্রাক্ট করার জন্য করতে হবে ভাইয়া, কাকে কাকে কাকে? অবশ্যই কনজিউমারকে। কনজিউমার মানে কি বলতো? কনজিউমার মানে কি ভোক্তা। তাহলে এই সবকিছু কি ভোক্তাকে কেন্দ্র করে হয়, তাহলে কি কেন্দ্রবিন্দু কে থাকে? ভোক্তা। ওকে, কনজিউমার ইজ দ্য কিং, এটা তো জানো। বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে কে থাকে? এটা তো গেল। কোনটি কার্যকরী বাজার বিভক্তিকরণের বৈশিষ্ট্য নয়? সো কার্যকরী বাজার বিভক্তিকরণের বৈশিষ্ট্য নয় কোনটি? তো কার্যকরী বাজার বিভক্তিকরণের বৈশিষ্ট্যকে আমরা এটাকে কি বলি? মাজদা। মাজদা, মাজদা মানে কি মেজারেবল হইতে হবে, মানে পরিমাপযোগ্য। হ্যাঁ, এরপরে কি কি বলো? মেজারেবল, অ্যাক্সেসেবল মানে প্রবেশযোগ্য, তুমি ওই মার্কেটটাতে যেন তোমার কাজ করার সুযোগটা থাকে। হ্যাঁ, এরপরে কি হইতে হবে? সাবস্টেনশিয়াল মানে পর্যাপ্ত হইতে হবে। লাইক ধরো আমি বললাম যে আজকে আমি অনেক বড় একটা ক্লাস নিতে চাই, হ্যাঁ এখন যদি ধরো স্টুডেন্ট যদি ধরো তোমরা শেয়ার না করো, ধরো তোমার ফ্রেন্ডরা না আসলো, ক্লাস কেউ করলো না, তাহলে আমি আর তুমি, হ্যাঁ একজন তো কি হবে না। এটা আমার কাছে মনে হয় না যে পর্যাপ্ত স্টুডেন্ট আছে যাদেরকে আমি, যাদের জন্য আমি ফ্রিতে অনেক কাজ করব, মন থেকে কাজ আসবে, তাই না? সো কি করতে হবে, যদি তোমার মার্কেটটা ছোট হয় যে স্টুডেন্ট অনেক কম, কতটুকু পড়াবো, ঠিক আছে? সো বা আমি ধরো এখানে 10 জন আছে, 10 জনের কাছে আমি সেল করে আমার প্রফিট আসবে না। তো সাবস্টেনশিয়াল মানে কি মার্কেটটা যেন যথেষ্ট বড় হয়, তোমার জন্য প্রফিট করার যোগ্য হয়, ঠিক আছে? পর্যাপ্ত, বুঝছো, পর্যাপ্ত যেন হয়। এরপর ডিফারেন্সিয়েবল মানে আলাদা করা যেন যায়। আমরা বাজার বিভক্ত কেন করি? যে বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে, যাদের আলাদা আলাদা কি থাকে, হ্যাঁ আলাদা আলাদা চাওয়া পাওয়ার ভিত্তিতে, হ্যাঁ যারা একই রকম চায় তাদেরকে একটা ক্যাটাগরিতে, যেমন নারীদের একই ধরনের কিছু চাওয়া পাওয়া আছে, পুরুষদের একই রকমের চাওয়া পাওয়া আছে, বাচ্চাদের কিছু একই ধরনের চাওয়া পাওয়া আছে, আমি বাচ্চাদেরকে একটা ক্যাটাগরি করলাম। সো ডিফারেন্ট যেন করা যায়। এরপর কি অ্যাকশনেবল, বাস্তবায়নযোগ্য, কাজ যেন করা যায়, কর্মোপযোগী, অ্যাকশনেবল। ওকে, সো বলছে বাজার বিভক্তিকরণের বৈশিষ্ট্য নয়, তাহলে প্রবেশযোগ্য আছে, পরিমাপযোগ্য আছে, কর্মোপযোগী আছে, এগুলো সবই কি বৈশিষ্ট্য। তাহলে বৈশিষ্ট্য না কোনটা ভাইয়া? নির্ভরযোগ্য, ডি। ওকে, আচ্ছা এবার দেখো কোনটি পণ্যের সত্যগত উপযোগ সৃষ্টি করে? তো সত্যগত উপযোগ কি ভাই? সত্যগত উপযোগ মানে মালিকানা পরিবর্তন হয় কিসের মাধ্যমে? আর মালিকানা কিসের মাধ্যমে পরিবর্তন হয়? অবভিয়াসলি তোমরা সবাই জানো কিসের মাধ্যমে? গুদামজাতকরণ, তাই না? হ্যাঁ আমি জানি তোমরা সবাই এটা জানো যে গুদামজাতকরণ হবে কি, নাকি পরিবহন, কি হবে, নাকি বিজ্ঞাপন? কিসের মাধ্যমে মালিকানা চেঞ্জ হবে? মালিকানা অবশ্যই কিসের মাধ্যমে চেঞ্জ হবে ভাইয়া? ক্রয় বিক্রয়, ক্রয় বিক্রয়, গিভ অ্যান্ড টেক। মানে ধরো তুমি টাকা দিবা, হ্যাঁ এরপর কি ধরো আমার ফোনটা তোমার কাছে বিক্রি করে দিলাম, ওকে মালিকানা তোমার হয়ে গেল। আচ্ছা, পণ্য বা সেবা তৈরির সর্বনিম্ন পরিমাণ সম্পদ ব্যবহারকে নিচের কোনটি দিয়ে বোঝায়? কার্যকারিতা, দক্ষতা, মিতব্যয়িতা, সঠিক ব্যবহার। দেখো বলছে কি সর্বনিম্ন পরিমাণ সম্পদ ব্যবহার করে মানে ভালো আউটপুট আনতে পারে, এটাই কি বলবে? দক্ষতা বলবা, কার্যকারিতা বলবা, মিতব্যয়িতা বলবা, সঠিক ব্যবহার বলবা, কি বলবা? সো একজন মিতব্যয়ী মানে কি? মিতব্যয়ী মানে হচ্ছে কি করা? সর্বনিম্ন খরচ যেটাতে হ্যাঁ করা হয়, ওকে
আর দক্ষতা মানে কি? দক্ষতা হচ্ছে যে একদম কম খরচে, হ্যাঁ, তুমি সর্বোচ্চ আউটপুটটা নিয়ে আসবা, সর্বোচ্চ আউটপুট, বুঝছো? কি করবা? সর্বোচ্চ আউটপুট। অন্যদের থেকে তুমি ধরো একজন একই কাজ করতে 10 টাকা খরচ হয়েছে, তোমার একই কাজ করতে 5 টাকা হইলো, 3 টাকা হইলো, দ্যাট মিনস কি এই জায়গায় তোমার কি কাজে লাগছে? তোমার এক্সপিরিয়েন্স আছে, দক্ষতাটা কাজে লাগছে, তাহলে কি হবে? অবভিয়াসলি দক্ষতা হবে। ওকে, আচ্ছা, নিচের কোনটি পণ্যের উপাদান নয়? সো পণ্যের উপাদান বলতে কি বোঝায়? পণ্যের বৈশিষ্ট্য আর কি, ঠিক আছে? পণ্যের বৈশিষ্ট্য। সো প্রোডাক্টের ভিতরে কি? পণ্যের কোয়ালিটি থাকবে, পণ্যের ডিজাইন থাকবে, ব্র্যান্ড নেম থাকবে। ওকে, মজুদ এটা বেসিক্যালি কি আমার পণ্যের সাথে রিলেটেবল না, হ্যাঁ। পণ্যের জীবনচক্রের কোন স্তরে এসে বিক্রয় প্রবৃদ্ধি কমতে থাকে? দেখো, বিক্রয় প্রবৃদ্ধি কমতে থাকে কোথায় থেকে? পণ্য উন্নয়ন সূচনা। এখানে তুমি কি আইডিয়া জেনারেট করবা, প্ল্যান মানে হচ্ছে কারখানা টারখানা ইয়া করবা, এরপরে কি হবে? এখানে তোমার প্রোডাক্টটা বাজারে ছাড়বা, এরপরে কি হবে? অনেক বিজ্ঞাপন টিজ্ঞাপন দিবা, বিজ্ঞাপন টিজ্ঞাপন দেওয়ার কারণে ধরো তোমার ডিমান্ড এরকম ছিল, বিজ্ঞাপন দেওয়ার কারণে এটা হাই হয়েছে, ঠিক আছে? হাই হওয়া শুরু হয়েছে, এরপরে কি হবে? পূর্ণতাতে কি হবে? একদম সর্বোচ্চ লেভেল, ঠিক আছে? ধরো বিজ্ঞাপন টিজ্ঞাপন দিছো, এই জায়গায় ইয়া হয়েছে, হ্যাঁ, বাড়ছে, এরপরে কি হবে? এইটা একবারে হাইতে যাবে কি? পূর্ণতাতে, সর্বোচ্চ কি তোমার বৃদ্ধি বা হচ্ছে সর্বোচ্চ বিক্রয়, সর্বোচ্চ মুনাফা হয় কি? পূর্ণতাতে। এরপরে আবার কি হবে? তোমার বৃদ্ধির হার কমে যাবে, আর বাড়বে না, আস্তে ধীরে কি হবে? কমতে থাকবে, এরপরে এক সময় নাই হয়ে যাবে, একদম পতন। তাহলে বৃদ্ধির হার কমতে থাকে কোথায় ভাই? পূর্ণতাতে আসলে কমতে থাকে, কারণ কি এখানে তো তোমার বাড়তেই আছে, বাড়তে আছে, এরপরে এখানে সর্বোচ্চ লেভেলে চলে যায়, এরপরে আর যাওয়ার কি সুযোগ নাই, এরপরে কি শুধু কমার হিসাব। নিচের কোনটি বাজারজাতকরণ মিশ্রণের উপাদান নয়? তো বাজারজাতকরণ মিশ্রণের উপাদান তো তোমরা জানো যে প্রোডাক্ট প্রাইস প্লাস প্রমোশন। তাহলে কি মুনাফা? মুনাফা তো আমার বাজারজাতকরণ মিশ্রণ উপাদান না। প্রফিট তো আমার উপাদান না, তাই না? ওকে, পণ্য থেকে পণ্যের প্রাপ্ত অনুভূত সুবিধা ও পণ্যের জন্য ব্যয়িত অর্থের পার্থক্যকে কি বলে? ক্রেতা সন্তুষ্টি, ক্রেতা ভ্যালু, ক্রেতা আনুগত্য, কি হবে বলো? বলো 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 দ্রুত। পণ্য থেকে পণ্যের প্রাপ্ত অনুভূত সুবিধা ও পণ্যের জন্য ব্যয়িত অর্থের পার্থক্য কি বলে? আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমরা যারা মানে ফাঁকিবাজি করছো, এতদিন পড়ো নাই, হ্যাঁ, যাদের মনে হয় যে কনফিডেন্স কম বা কোথাও চান্স মন মতো হয় নাই, ভালো সাবজেক্ট তোমার, ধরো যে তুমি যে এক্সপেক্টেড সাবজেক্ট হয়তো তোমার আসবে না, এই ক্ষেত্রে তুমি যদি সুইচ করতে চাও, বা যাদের জিপি এর কারণে অন্য কোথাও আবেদন করতে পারো না, এরকম কোনো বান্দা যদি থাকো বা তোমার ভাই ব্রাদার যদি কেউ থাকে, তাদেরকে বলবা যেন তারা গুচ্ছের প্রিপারেশন শুরু করে দেয়, ঠিক আছে? এখন গুচ্ছের প্রিপারেশনের জন্য তোমার যে জায়গায় ভালো লাগে তুমি ওই জায়গায় করতে পারো, আর আমাদের গুচ্ছ 2.0 কোর্স আছে, এখানেও তুমি করতে পারো, তোমার যে জায়গায় ভালো লাগে ভাই, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওকে, লামিয়া অর্পিতা ঐশী আনসার করছে, ওকে, অনেকে আনসার করছে, লুবনা আক্তার আনসার করছে, ফাইন। তাহলে এটা কি হবে বলো? প্রাপ্ত অনুভূত এটার জন্য ব্যয়িত অর্থের পার্থক্য কি বলবা? কি বলবা? ক্রেতা ভ্যালু হবে, এখানে একটু কারেকশন আছে, ঠিক আছে? প্রাপ্ত অনুভূত সুবিধা ও পণ্যের জন্য ব্যয়িত অর্থের পার্থক্যকে কি বলে? ক্রেতা ভ্যালু হবে। এটা ক্রেতা সন্তুষ্টি এখানে আনসারটা দেখাচ্ছে, বাট হচ্ছে যে এটা ক্রেতা ভ্যালু হবে, একটু কারেকশন আছে। পরিবহন কি বিপণন মিশ্রণের কোন উপাদান উপ উপাদান? উপ উপাদান বিপণন মিশ্রণে আমার কি আছে? প্রোডাক্ট প্রাইস প্লেস প্রমোশন। দেখো, প্রোডাক্ট উপাদানগুলো কি? প্রোডাক্ট প্রাইস প্লেস প্রমোশন। ওকে, প্রমোশন। এখন বলছে যে এটা কোনটার সাব উপাদান? ওকে, কোনটার সাব উপাদান? এখন সাব বা উপ উপাদান কোনটা? এখন দেখো, প্রোডাক্ট মানে তো পণ্যের বৈশিষ্ট্য টৈশিষ্ট্য, ব্র্যান্ড নেম থাকবে, কোয়ালিটি থাকবে, অনেক কিছু থাকবে হাবিজাবি। ওকে, এরপরে কি? প্রাইসে মূল্য টুল্য ডিসকাউন্ট থাকবে, বাকিতে ক্রয়ের সুযোগ বিক্রয় থাকবে, হ্যাঁ। এরপর প্রমোশনে কি? বিজ্ঞাপন টিজ্ঞাপন থাকবে। আর প্লেসটা দিয়ে কি বুঝেছে? প্লেসটা দিয়ে বেসিক্যালি আমার বুঝাইছে কি? ডিস্ট্রিবিউশন, মানে বন্টন, হ্যাঁ, যেন আমি দ্রুত কাস্টমারের কাছে পণ্য পৌঁছাই দিতে পারি,
হ্যাঁ, তার আশেপাশে আমার ধরো কাস্টমারের যে জায়গা আছে ওই জায়গায় আমার দোকান থাকবে, অথবা তাদের কাছে আমি দ্রুত আমার প্রোডাক্ট পাঠিয়ে দিতে পারবো। সো প্রোডাক্ট পাঠাইতে হলে আমার কি লাগবে? অবশ্যই প্রোডাক্ট, পরিবহন লাগবে, গাড়ি লাগবে। ঠিক আছে, তাহলে আনসার কি হবে? তাহলে আনসার কি হবে বলো? গাড়ি কিসে? স্থান বা প্লেস বা ডিস্ট্রিবিউশনের উপাদান। ওকে, স্থান। সো অনেকেই হয়তো ভুল করছো, সমস্যা নেই, এটা একটু ক্রিটিক্যাল, ভুল হওয়ার সম্ভাবনা আছে। তো ভুল হইলে সমস্যা নেই, ভুল হওয়াটাই স্বাভাবিক। হ্যাঁ, ম্যান ইজ মর্টাল, নাকি মানুষ মাত্রই কি ভুল, নাকি কি? ইংরেজিতে এটাই শিখছো তাই না? এই ইংরেজি শিখলে কি চান্স পাবা বলো? আচ্ছা, এটা তো গেল। এই একটা ভালো কথা বলো তো, মানুষ মাত্রই ভুল, এটার ইংরেজি কি? এটার ইংরেজি কি? অ্যাকুরেট ইংরেজি কি? টু ইর ইজ হিউম্যান। ওকে, প্রোগ্রাম ইভালুয়েশন রিভিউ টেকনিক পার্টের পূর্ণরূপ কি? দেখো, পার্টের পূর্ণরূপ কি? দেখো দেখো দেখো, এটা একটু দেখো। ওকে, পার্টের ইয়াটা কি? প্রোগ্রাম ইভালুয়েশন রিভিউ টেকনিক। পার্টের পূর্ণরূপ, আচ্ছা এটা তো গেল। গুদামজাতকরণ কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? গুদামজাতকরণ কি করে? সংরক্ষণ করে, সংরক্ষণ করে সময়গত উপযোগ সৃষ্টি করে। গুদামজাতকরণ কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? আচ্ছা এটা তো গেল। নিচের কোনটি স্থির ব্যয় নয়? স্থির ব্যয় নয় কোনটি বলো? স্থির ব্যয় নয় কোনটি? নিচের কোনটি স্থির ব্যয় নয়? কাঁচামাল খরচ, বীমা প্রিমিয়াম, বেতন, কারখানা ভাড়া। কি হবে বলো? স্থির ব্যয় না কোনটা? বলো বলো বলো। সবাই বলো কি হবে? নিচের কোনটি স্থির ব্যয় নয়? স্থির ব্যয় নয় হচ্ছে কাঁচামালের খরচ, বেতন, বীমা প্রিমিয়াম, কারখানা ভাড়া। বলছি স্থির ব্যয় না, মানে কি যেটা ফিক্সড না। তো বেতন আমার ভাই মাসে মাসে দিতে হবে, এটা একটা ফিক্সড অ্যামাউন্টে। বীমা প্রিমিয়াম কিস্তি দিতে হবে ফিক্সড অ্যামাউন্টে। কারখানা ভাড়া ফিক্সড অ্যামাউন্টে। কিন্তু কাঁচামালের খরচ হচ্ছে কি আমার স্থির না। তুমি কাঁচামাল 5 টাকার কিনলে 5 টাকার খরচ, 10 টাকা কিনলে 10 টাকার খরচ, যতটুকু কিনবে ততটুকুই। ওকে, আচ্ছা। ওকে, এটা এই কোশ্চেনের কথা মনে আছে? এই কোশ্চেনের কথা মনে আছে? মনে থাকলে আনসার করো, দ্রুত দ্রুত আনসার করো। ওকে, ওকে, এটা একটু তোমরা আনসার করো। 1 মিনিট। ওকে, অনুধাবন ও সারা পদ্ধতি, এটা তো তোমরা সবাই জানো যে তুমি কি করবা, আগে কাস্টমার কি চায় তাদের ডিমান্ডটা বুঝবে, এরপরে তুমি ওই অনুযায়ী প্রোডাক্ট উৎপাদন করবে। তাহলে এটাকে আমরা কি বলি? বিপণন মতবাদ। এখানে কি করা হয়? এখানে কনজিউমার ইজ কিং এটা বলা হয়, তাই না? কনজিউমার ইজ কিং। ওকে, ক্লিয়ার? বাকি যে মতবাদগুলো আছে এটিও তোমরা জানা রাখো, বিকজ এখান থেকে তোমার কোশ্চেন আসতে পারে। যেমন উৎপাদন মতবাদে কি করা হয়? ইকোনমিক স্কেল, ইকোনমিক অফ স্কেল
ইকোনমিক স্কেল মানে কি? ইকোনমিক স্কেল মানে হচ্ছে যে মানে আমি যদি অনেক বেশি পরিমাণে, নামাজে যেতে ব্রেক দিলে ভালো হয়। আচ্ছা দেখো, হ্যাঁ কি হয় ইকোনমিক স্কেল কি মানে আমি যদি অনেক বেশি পরিমাণে পণ্য উৎপাদন করি তাহলে কি হবে ভাই, তাহলে আমি কম টাকায় পণ্য দিতে পারবো এবং মানুষজন অ্যাভেলেবেল প্রোডাক্ট পাবে, ঠিক আছে। এরপরে বিক্রয় মতবাদে কি আমার বেশি বেশি বিক্রয় যেমনি হোক করতে হবে, এই জন্য আমার বেশি বিজ্ঞাপন টিজ্ঞাপন দিতে হবে, ঠিক আছে। এরপরে সামাজিক ও বিপণন মতবাদ, সমাজের প্রতি বিভিন্ন দায়বদ্ধতা, সিএসআর, গ্রিন মার্কেটিং, হ্যাঁ, পরিবেশ বান্ধব কাজ আর কি, বুঝছো। এরপরে বন্যার্থদেরকে ত্রাণ প্রদান, এই সব কাজ হচ্ছে কি আমার এই সামাজিক বিপণন মতবাদের অন্তর্ভুক্ত। ওকে, বিপণনের সবথেকে পুরাতন ধারণা কোনটা? পুরাতন ধারণা হচ্ছে কি উৎপাদন, এটা সবাই জানো। ওকে, আচ্ছা তোমাদের কি ব্রেক দিব কিছুক্ষণ? ওকে, অবশ্য আমরা টানা কিছু প্র্যাকটিস করি, এরপরে আমি তোমাদের, তো এমনিও তো ধরো যে এটা এই পিডিএফটা কত পেজের জানো? অলমোস্ট 600-700 পেজের। সো এখন তোমার লাস্ট মোমেন্টে এত সময় নিয়ে খুব বেশি ক্লাস করার দরকার নেই। আমি যেটা বললাম যে তুমি পড়ছো, এখন জাস্ট রিভিশন দিবা বেশি করে, হ্যাঁ, রিভিশন দিবা, নিজে নিজে টাইমটাকে যতটুকু সেভ করে ইয়া করা যায়। ওকে, আমি তোমাদের পিডিএফটা প্রোভাইড করে দিব। অ্যান্ড তোমাদের তোমরা যারা আমাদের পেড ব্যাচের স্টুডেন্ট আছো তাদের কাছে লেকচার শিট আছে, লেকচার শিট থেকে তুমি হচ্ছে কি করতে পারো, এটা দেখে নিবা, হ্যাঁ, কোশ্চেনগুলো একটু এক নজরে দেখবা, তাইলে আই গেস বেশি ফ্রুটফুল হবে এই মোমেন্টে। ওকে, সো আমি বেসিক্যালি এই ক্লাসটাতে কেন আসা, তোমার কনফিডেন্সটা বুস্ট করে দেওয়া, কারণ তুমি যা পড়ছো এর বাইরে আর পড়ার মতো কিছু নাই। এখন লাস্ট মোমেন্টে একটু টাচ দিয়ে দিব এবং তুমি যেন স্ট্রং থাকো, ভেঙে না পড়ো, ভয় না কাজ করে, এই জন্য আসা, ঠিক আছে, তোমাদের কথা ভেবেই আসা। ওকে, আচ্ছা বিপণনে কোনটিকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়? স্থান, মূল্য, পণ্য, ভোক্তা। অবভিয়াসলি ভোক্তা, কারণ কনজিউমার ইজ দ্য কিং, তাই না? অযাচিত পণ্য বিক্রয়ের জন্য বিপণনে কোন ধারণাটি বেশি উপযুক্ত? বলো, কোন ধারণাটা বেশি উপযুক্ত বলো সবাই, এটা একটু বলো। সবাই একটু এটা আনসার করো। ওকে, ওকে, হ্যাঁ, তাহলে কি অযাচিত পণ্য বিক্রয়ের জন্য কি হয়? অযাচিত পণ্য বিক্রয়ের জন্য ভাই আমার কি করতে হয়? বেশি বেশি বিজ্ঞাপন দরকার হয়। বিজ্ঞাপন কোথায় বলা হয়? বিজ্ঞাপনের বিক্রয়। ওকে, বিক্রয়। ড্যাশ ধারণা অনুযায়ী ভোক্তাদের সর্বাধিক পছন্দ সেই সব পণ্য যে পণ্যগুলো সর্বোচ্চ মান, কর্মক্ষমতা এবং উদ্ভাবনের বৈশিষ্ট্য ধারণ করে। মানে বলতেছে ওই পণ্যগুলা সব থেকে বেশি পছন্দ করবে কাস্টমাররা যেগুলার কি কোয়ালিটি ভালো হবে, হ্যাঁ, দেখতে সুন্দর হবে, ক্রিয়েটিভ হবে। সো এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় যে পণ্যের উপর গুরুত্ব দেয়। এটাকে আমরা কি বলি? পণ্য মতবাদ, যেখানে পণ্যের কোয়ালিটির উপরে গুরুত্ব দেওয়া হয়। ওকে, তাহলে কি পণ্য মতবাদ নামেও একটা মতবাদ বা যুগ বা তুমি যাই বলো আছে। অনেক মানুষ মার্সিডিজ বেঞ্চ চায়, কেবল কয়জনই বা কিনতে সক্ষম হয়, এটা দ্বারা কি বুঝাইছে? তো এটা দ্বারা কি বুঝাইছে? আমরা বলছিলাম কি নিজেকে কোনো কিছু থেকে যখন বঞ্চিত মনে করব, হ্যাঁ, তখন আমরা এটাকে বলি প্রয়োজন। আর এই বঞ্চনাটা যখন আমি আইডেন্টিফাই করব যে আমার ধরো কি ভাই, আমার একটা গাড়ি দরকার, ওকে, গাড়ি দরকার, এখন গাড়ি দরকার, গাড়ি তো অনেক ধরনের আছে, অনেক কোম্পানির আছে, কি ক্লাস মেনটেন করার জন্য। ধরো তুমি এখন কি করবা, তোমার ভাই একটা বিএমডব্লিউ দরকার, হ্যাঁ,
তুমি যখন গাড়ি দরকার, গাড়ি বলতে কি ধরনের গাড়ি লাগবে এটা আইডেন্টিফাইড না। তুমি যখন তোমার নিজের পছন্দ আর কালচার, হ্যাঁ, তোমার পারিপার্শ্বিক অবস্থা দ্বারা কি ইনফ্লুয়েন্স হয়ে তুমি পছন্দ করবা, কোনো কিছু একটা সিলেক্ট করবো, তখন এটাকে আমরা কি বলি? অভাব। আর অভাব পূরণ করতে পারার তোমার যদি সামর্থ্য থাকে আর ইচ্ছা থাকে, তখন এটাকে বলি কি আমরা? চাহিদা। সো এখানে বেসিক্যালি এটাই বুঝাইছে যে মার্সিডিজ বেঞ্চ তো সবাই চায়, অনেক মানুষই তো মার্সিডিজ বেঞ্চ চায়, কেবল কয়জনই কিনতে পারে। এটা তারা ওই জিনিসটাকে ইঙ্গিত করছে যে চাহিদার কথাটা, চাইলেই সবাই কিনতে পারবে না, তার কি থাকতে হবে? তার সামর্থ্য থাকতে হবে, তার ইচ্ছা থাকতে হবে। ওকে, কোনো কিছু থেকে ভোক্তার বঞ্চনার অনুভূতিকে কি বলে? কোনো কিছু বঞ্চিত থাকলে এটাকে প্রয়োজন বলে, একটু আগে মাত্র ব্যাখ্যা করলাম মাত্র। এই জন্য ক্লাসগুলো করা ইম্পর্টেন্ট কেন? তুমি ধরো যে অল্প সময়ে পুরা বইয়ের একটা সিনারিও তুমি পাবা, হ্যাঁ, এবং প্রত্যেকটা রিলেটেবল ব্যাখ্যা ট্যাখ্যা পেয়ে যাবা। সো একটার সাথে আরেকটা কি কানেক্টেড না কানেক্টেড ওগুলোও তুমি বুঝতে পারবা। সো এইটাই ইজি হয় আর কি। বাংলাদেশের ব্যবসায়ীর ক্ষেত্রে কোন মতবাদটি সব থেকে বেশি ব্যবহৃত হয়? পণ্য মতবাদ, উৎপাদন মতবাদ, বিক্রয় মতবাদ? ওকে, তাহলে বাংলাদেশের ক্ষেত্রে, ব্যবসায়ীর ক্ষেত্রে বাংলাদেশে কি? বাংলাদেশে মেন ইয়ে থাকে কি ভাই, আমার টাকা কামাইতে হবে। হ্যাঁ, এখানে আমার কি করতে হবে? বেশি বেশি মানুষজনকে কি করতে হবে? মনে করাই দিতে হবে ভাই, প্রোডাক্ট কিনো, প্রোডাক্ট কিনো, কিনো কিনো, ওকে বারবার বলতে হবে। লাইক যেমন তোমাদেরকে কি বলা লাগে, মানে তোমার কাজ কিন্তু তোমার টেনশন নাই, আমার টেনশনটা বেশি। যেমন ভাই তুমি ধরো যে কোনো কিছুর জন্য প্রিপারেশন নাও নাই, খাইছো দাইছো ঘুমাইছো, এখন মনে হচ্ছে না আমার তো ভাই বাপের খুব বেশি টাকা নাই প্রাইভেটে পড়তে হবে, আমার পাবলিকেই পড়তে হবে। তো কি করতে হবে? শেষ ভরসা গুচ্ছ আছে, গুচ্ছতে পড়তে হবে। তো গুচ্ছর জন্য কীভাবে প্রিপারেশন নিব? তো গুচ্ছর কথা বললে অবশ্যই আমাদের গুচ্ছ 2.0 কোর্স। সো তোমার যদি এরকম কেউ থাকে, বা তোমরা যারা দেখতেছো এরকম কোনো বান্দা যদি আসো যারা আমাদের পেড ব্যাচের না, পেড ব্যাচে যারা আসো তারা তো লাকি, সব কিছুই ফ্রি পেয়ে যাচ্ছ। ওকে, আচ্ছা, তাহলে কি হবে? বিক্রয় মতো মানে বারবার মনে করাই দেওয়া, কিনো কিনো কিনো, পরো পরো পরো, গুচ্ছ করছে ভর্তি হও ভর্তি হও, মানে এটা কি? এটা কি বিজ্ঞাপন? বিজ্ঞাপন কোথায় বিক্রয় মতবাদে অন্তর্ভুক্ত? সামাজিক বাজারজাতকরণ মতবাদ কোন ধারণা বহন করে? তো সামাজিক বাজারজাতকরণ মতবাদ কোন ধারণা বহন করে ভাই? সামাজিক বাজারজাতকরণ মতবাদ, সামাজিক বাজারজাতকরণ মতবাদ কি? টেকসই বাজারজাতকরণ, বাজারজাতকরণ প্রক্রিয়া, ক্রেতা ভালো, ক্রেতামুখী বাজারজাতকরণ। বলো কি হবে? টেকসই, সাস্টেনেবল, বুঝছো? তাহলে সামাজিক বাজারজাতকরণ মতবাদ কোন ধারণাকে বহন করে? টেকসই, মানে দীর্ঘমেয়াদী হইতে হবে, হ্যাঁ, ভংচুং করলে হবে না। বাজারজাতকরণের বিক্রয় মতবাদে প্রধানত গুরুত্ব আরোপ করা হয় কোথায়? পণ্যের মূল্যে, পণ্যের গুণাগুণে, পণ্যের প্রসার, পণ্যের বন্টন। বিক্রয় মতবাদে কি ভাই? বিক্রি করতে হবে। বিক্রি করতে হইলে আমার কি করতে হবে ভাই? প্রচার প্রচারণা করতে হবে, প্রচার প্রচারণা করতে হবে। তাহলে কি হবে? পণ্যের প্রসার। কোনটি বাজারজাতকরণের মৌলিক ধারণা সম্পর্কিত নয়? মৌলিক ধারণা বাজার, মুনাফা, বিনিময়, চাহিদা। ওকে, বাজারজাতকরণের যে মৌলিক ধারণা ওখানে আমরা দেখছিলাম কি, এই দেখো এরকম একটা সার্কেল দেখছো না তোমাদের কাছে যারা লেকচার শিটটা আছে, তারা এরকম একটা দেখছো না? এখানে প্রয়োজন, অভাব, চাহিদা, এখানে বিপণন, অর্পণ, হ্যাঁ, এরপরে সম্পর্ক, এরপরে বিনিময়, বাজার, ক্রেতা সন্তুষ্টি ও ভ্যালু, এগুলো আছে না? তাহলে ছিল না কোনটা বলো তো? মুনাফা কি ছিল? মুনাফা কি অন্তর্ভুক্ত ছিল কোনোটার? মুনাফা ছিল না। তাহলে এটা কি হবে? এটা মুনাফা হবে। নিচের কোনটি ভোক্তাদের সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক সৃষ্টিতে মুখ্য ভূমিকা পালন করে? দীর্ঘমেয়াদী কি সম্পর্ক সৃষ্টির জন্য অবশ্যই কি করতে হবে? তাদেরকে সন্তুষ্ট রাখতে হবে। সন্তুষ্ট, তারা খুশি থাকলেই তো তোমার সাথে সম্পর্ক ভালো হবে। মানুষের সম্পর্ক দীর্ঘদিন কখন থাকে? যখন সে তোমার উপর কি স্যাটিসফাইড থাকে, খুশি থাকে, তাই না? মার্কেটিং ক্রেতাদের জন্য নিচের কোনটি সৃষ্টি করে? মার্কেটিং ক্রেতাদের জন্য কি করে? তুমি বলতে পারো ভাই পণ্য উৎপাদন করে, সেবা, অভিজ্ঞতা, সবগুলাই করে। এই সবগুলাকে
আমরা এক কথায় কি বলি, ভ্যালু। ভ্যালু জিনিসটা কি, মানে মানুষের যে প্রবলেম আছে এই প্রবলেমটা সলভ করাটাই হচ্ছে কি ভ্যালু। ওকে, মানে মানুষের উপকারে কাজে লাগা, বুঝছো? পণ্য উৎপাদন ও বিক্রয়ের জন্য অপরিহার্য কোনটি? ওকে, পণ্য উৎপাদন ও বিক্রয়ের জন্য অপরিহার্য কোনটি ভাই? পণ্য উৎপাদন ও বিক্রয়ের জন্য আন্তর্জাতিক সরবরাহ, স্থানীয় চাহিদা, বাজার তথ্য। তুমি ভাই কি উৎপাদন করবা আর কি বিক্রি করতে চাও, কাদের কাছে বিক্রি করতে চাও, এটার জন্য তো তোমার অবভিয়াসলি কি লাগবে ভাই, ইনফরমেশন লাগবে, তাই না? তোমার ইনফরমেশন লাগবে। ক্রেতারা ওই সকল পণ্য পছন্দ করে যেগুলো যোগান পর্যাপ্ত, মানে কি অ্যাভেলেবেল থাকবে এবং পণ্যের মূল্য ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে বা কম প্রাইস আর কি। তাহলে এটা কোন মতবাদের বিষয়বস্তু? এটা আমি বলছিলাম কি ইকোনমিক স্কেল বলছিলাম না, যে তুমি যদি অনেক বেশি পরিমাণ উৎপাদন করো মানুষ এটা অ্যাভেলেবেল পাবে এবং কি হবে, কম টাকায়ও পাবে। ওকে, ক্রেতারা ওই সকল পণ্য পছন্দ করে এবং ক্রয় করবে যেগুলো, আচ্ছা এটা তো গেল। আধুনিক বিপণনের জনককে? সো বিপণনের জনক তো এটা তোমরা সবাই জানো, কটলার বাহিনীরা, ফিলিপ কটলার। ওকে, পণ্য থেকে প্রাপ্ত সুবিধা ও এটার জন্য ব্যয়িত অর্থের পার্থক্যকে আমরা কি বলি? বলো কি বলি, কি বলি? ক্রেতা ভ্যালু। ওকে, এই যে এখানে সঠিকটা দেওয়া আছে। বিপণন প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটি? বিপণন প্রক্রিয়ার প্রথম ক্রেতা ভ্যালু অর্জন, ক্রেতা প্রয়োজন ও অভাব অনুধাবন, বিজ্ঞান বাজেট। আচ্ছা, বিপণন প্রক্রিয়ায় তো প্রথমে আমার কি করতে হবে, ক্রেতারা কি চায় না চায় এটা জানতে হবে, এরপরে কি করতে হবে, অনুধাবন করতে হবে, ওই অনুযায়ী প্রোডাক্ট উৎপাদন করতে হবে। ওকে, অ্যান্ড বাজারজাতকরণের মুখ্য উদ্দেশ্য কি? মুনাফা অর্জন, ক্রেতা চাহিদা পূরণ, পণ্য উৎপাদন করে ক্রেতা সন্তুষ্টি বিধান করে মুনাফা অর্জন করা। মুনাফা অর্জন করা তো উদ্দেশ্যই, কিন্তু মুনাফা অর্জন করার পাশাপাশি তাদেরকে সন্তুষ্ট করতে হবে। সন্তুষ্ট করলে তারা দীর্ঘমেয়াদে তোমার, এবার কি হবে, এবার সে যদি সন্তুষ্ট থাকে তাহলে তো তোমার কি হবে, মুনাফা অর্জন হবে, দীর্ঘমেয়াদে মুনাফা অর্জন হবে, আর নাইলে তো ওয়ান টাইম আসলো গেল। একটি কোম্পানির জন্য কখন উৎপাদন মতবাদ ব্যবহার করা উপযুক্ত? যখন পণ্যটি অযাচিত পণ্য, ধারাবাহিক পণ্য, যখন পণ্য মূল্য অত্যধিক, পণ্য মূল্য কমাতে উৎপাদনশীলতা বাড়ানো প্রয়োজন। আচ্ছা হ্যাঁ, এটা একটু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ভাই, এটা একটু ক্রিটিক্যাল কোয়েশ্চেন, এটা একটু দেখবা, এটা একটু একবার পড়ো, একবার পড়ো, পড়ে বোঝার চেষ্টা করো কি বলছে, এটা একটু পড়ো, পড়ে বোঝার চেষ্টা করো যে কি বলতে চাইছে এখানে, বুঝছো? দেখো কি বলছে, কি বলতে চাইছে এখানে। বলছে যে একটা কোম্পানি কখন উৎপাদন মতবাদে আমি কি বলছি ভাই, পণ্যের আমি যদি বেশি পরিমাণ পণ্য উৎপাদন করি, আমরা জানি যে কোনো কিছু, লাইক আমি যদি কোনো দোকানে ধরো নিউ মার্কেটে গেলাম, আমি যদি একসাথে ধরো আমি একবার একটা শার্ট কিনি, আমার একটা শার্ট বানাইতে আমার খরচ ধরো 500 টাকা বললাম, আমি যদি 10টা শার্ট বানাই এটা 300 টাকা বা 400 টাকা নাইমে আসবে। সো এখান আমার কি করতে হবে, বলছে কখন এই উৎপাদন মতবাদটা তুমি অ্যাক্টিভ করবে বা কখন কাজে লাগবে, যখন পণ্যের মূল্যটা অনেক বেশি হয়ে গেছে, এটা কমানো দরকার, তখন তুমি কি করবা, বেশি পরিমাণে প্রোডাকশনে যাবা। তাহলে কি হবে, বেশি পরিমাণ প্রোডাকশন করলে তোমার উৎপাদন খরচ কমে আসবে, তুমি কম মূল্যে প্রোডাক্ট দিতে পারবা। ওকে, এই জন্য এটা যখন পণ্য মূল্য অত্যধিক এবং পণ্য মূল্য কি কমানো প্রয়োজন। অত্যাধুনিক মতবাদ কোনটা? অত্যাধুনিক মতবাদ হচ্ছে কি হলিস্টিক মার্কেটিং। এটা কি ভাই, সমন্বিত বাজারজাতকরণ, বা এটাকে আমরা বলি কি হলিস্টিক বা সামগ্রিক। হ্যাঁ, হলিস্টিক বা সামগ্রিক। আচ্ছা, একজন বলছে যে ভাই এটাকে অবাণিজ্যদের জন্য লাগবে কিনা, অবাণিজ্যদের কি মার্কেটিং আছে? তুমি বলো, তুমি যদি অবাণিজ্যর হয়ে থাকো তুমি তো পরীক্ষা দিবা, তোমার পরীক্ষাতে কি মার্কেটিং সাবজেক্ট আছে?
মার্কেটিং সাবজেক্ট থাকলে না তুমি মার্কেটিং পড়বা বা অ্যাকাউন্টিং পড়বা বা যে কোনো সাবজেক্ট, তোমার তো জানতে হবে ভাই তুমি পরীক্ষা দিবে কোন সাবজেক্ট আছে নাই, তাই না? সাশ্রয় মূল্যে পণ্য সহজলভ্য বলে ক্রেতা বেশি পণ্য ক্রয় করবে, এটা কোন জায়গায় বলছে? এটা উৎপাদন মতবাদে বলছে। এটা তো মাত্র এটা রিলেটেবল একটা উপরের কোশ্চেন প্র্যাকটিস করাইলাম তোমাদের। লেনদেন নিচের কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? ক্যাবের পূর্ণরূপ কি? ক্যাব কি? ক্যাব কনজিউমার কি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। ওকে, ক্যাব। অভাব যখন ক্রয় ক্ষমতা দ্বারা সমর্থিত হয় তখন তাকে কি বলে? প্রয়োজন, চাহিদা, অভাব, পূর্ণ। ঠিক আছে, তো আমরা কি বলছি? ক্রয় ক্ষমতা দ্বারা যখন সমর্থিত হয় তখন এটা চাহিদায় রূপান্তরিত হয়। ক্রয় ক্ষমতায় ইচ্ছা থাকলে কি হয়? অভাবটা চাহিদায় রূপান্তর হয়, এটা কি হবে? চাহিদা। একটি পণ্য থেকে সম্ভাব্য প্রাপ্য সুবিধা ও এর জন্য ব্যয়িত অর্থ, এর দুইয়ের পার্থক্যকে কি বলে? বলো। একটা পণ্য থেকে সম্ভাব্য প্রাপ্য সুবিধা ও এর জন্য ব্যয়িত অর্থের এই দুইয়ের পার্থক্যকে কি বলবে? বলো। প্রয়োত্তর, ক্রেতা আচরণ কি? এটা একটু আগে দুইবার পড়াইছি, পারার কথা। কি? ভ্যালু। মানে একটা প্রোডাক্ট থেকে তুমি যা পাইছো এবং এটার জন্য যে অর্থ ব্যয় করছো, হ্যাঁ, এই ব্যয়িত অর্থের যে কম্প্যারিজন, পার্থক্য। ওকে, কোনটি বিপণনের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ কাজ? পণ্য উৎপাদন, ক্রেতা সন্তুষ্টি, প্রচার, বিজ্ঞাপন। বিপণনের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ কাজ ক্রেতা সন্তুষ্টি। তুমি ক্রেতাদেরকে স্যাটিসফাই করাই তো তোমার অন্যতম উদ্দেশ্য হবে, তাই না? ওকে, কোনটি বিপণনের আচ্ছা, এটা তো গেল। পণ্য ডিজাইন বিপণন মিশ্রণ কোন উপাদানের অন্তর্ভুক্ত? পণ্য ডিজাইন। সো ডিজাইনটা কি হবে? প্রোডাক্টের কোয়ালিটির সাথে ম্যাচ করবে, প্রোডাক্টের সাথে, তাই না? সো এটা কি? প্রোডাক্ট বা পণ্যের বৈশিষ্ট্য। ওকে, সো এ আর কি। অযাচিত পণ্য বিক্রয়ের জন্য বাজারজাতকরণ কোন মতবাদ উপযুক্ত? অযাচিত পণ্য বিক্রয়ের জন্য আমরা এটা একবার কি বলছি, সলভ করছি। এটা কি করতে হবে? আমার বেশি বেশি বিজ্ঞাপন দিতে হবে, মানুষকে ইনফর্ম করতে হবে। কি? আমার বিক্রয় মতবাদ ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা। কোনটি বাজারজাতকরণ মতবাদের মূল বিষয়? বাজারজাতকরণ বা বিপণন একই কথা। হ্যাঁ, বিপণন। তো বিপণনে কি করতে হবে ভাই? ক্রেতা সন্তুষ্টির মাধ্যমে মুনাফা, বিক্রয়ের মাধ্যমে মুনাফা অর্জন, জনগণের ক্রেতা সন্তুষ্টির মাধ্যমে মুনাফা অর্জন। বাজারজাতকরণ মতবাদের মূল বিষয়। বাজারজাতকরণ হচ্ছে কি? সবসময় ক্রেতা কেন্দ্রিক বা ভোক্তা কেন্দ্রিক। তাহলে ক্রেতা সন্তুষ্টির মাধ্যমে কি করা? আমার মুনাফা অর্জন করা। ওকে, প্রয়োজন যখন সমাজ, সংস্কৃতি ও ব্যক্তির ব্যক্তিত্ব দ্বারা আবর্তিত হয় তখন আমরা এটাকে কি বলি? তো এটাকে আমরা কি বলি? অভাব বলি। ওই যে বলছিলাম ক্ষুধা লাগছে, এটা আমার প্রয়োজন, আমার খাবার প্রয়োজন। এখন খাবারটা কি? এটা পান্তা ভাত হবে। তুমি যদি গরিব মিসকিন হও আমার মতো, হয়তো তুমি পান্তা ভাত খাবা। আবার তুমি যদি বড় লোক হও তাহলে তুমি হয়তো বার্গার খাবা, তুমি কাচ্চি খাবা। তো এটা তোমার নিজস্ব সংস্কৃতি, সমাজ, ব্যক্তিগত পছন্দ দ্বারা কি হবে? আমার আইডেন্টিফাইড হবে বা তুমি সিলেক্ট করবা। তো তখন এটা কি হয়ে যাবে? এটাকে আমরা কি বলি? প্রয়োজনটা যখন আইডেন্টিফাইড হয় তখন এটাকে অভাব বলি। আর অভাবটা যখন আমার সামর্থ্য এবং কেনার ইচ্ছা দ্বারা সমর্থিত হয় তখন এটাকে আমরা চাহিদা বলি। তো এখানে কি হবে? অভাব। আচ্ছা, বাজারজাতকরণ মিশ্রণ উপাদান নয়, এইটি তো পারবা, এটি দেখানোর কিছু নেই, সময় নষ্ট করে লাভ নেই। খুবই ইজি। নিচের কোনটি চাহিদার শর্ত নয়? চাহিদা, ওকে, চাহিদার শর্ত নয়। চাহিদার শর্ত কি কি সেটা জানো তো? বলো, চাহিদার শর্ত কি? বলো, এটা এটা আনসার করো দেখি। বলছে কোনটি চাহিদার শর্ত নয়? $35D। হ্যাঁ, সো আমরা বলছি কি চাহিদা হইতে হলে তোমার এটার পাওয়ার ইচ্ছা থাকতে হবে,
সামর্থ্য থাকা লাগবে, অর্থ ব্যয় করার ইচ্ছা থাকা লাগবে, তাই না? তাহলে কি অপচয় এটা উপাদান না বা শর্ত না। নিচের কোনটি বিক্রেতাদের নিজস্ব পণ্য নিয়ে ব্যস্ত এবং অন্তর্নিহিত ভোক্তা চাহিদা হারাচ্ছে তা দেখাতে নির্দেশ করে? ওকে, এটা বলো। এটা তোমরা অনেকেই জানো হয়তো টার্মটা, আবার অনেকে হয়তো জানো না বা ভুলে গেছো, ভুলে যাইতে পারো অনেকেই। সো তারা এটা একটু বলো। ওকে, সবাই একটু বলো। ওকে, হ্যাঁ, তাহলে দেখো এটাকে আমরা কি বলি, যখন আমি ধরো কোনো একদিকে গুরুত্ব দিতে গিয়ে অন্যদিকে দেখতে না পারি, এটা হচ্ছে কি আমার কি সংকীর্ণতা বা ক্ষীণতা। ঠিক আছে, এটাকে আমরা কি বলি, দৃষ্টি ক্ষীণতা। কার? মার্কেটিং এর দৃষ্টি ক্ষীণতা। এটাকে আমরা ইংরেজিতে বলি মার্কেটিং মার্কেটিং মায়োপিয়া। মানে আমি ধরো যে কি করলাম, নিজস্ব পণ্য নিয়ে ব্যস্ত হয়ে গেলাম, কাস্টমার কি চাইতেছে, হ্যাঁ কি করতেছে, তারা কি চায়, চাওয়া পাওয়া নিয়ে আমি ভাবতেছি না, ওই ক্ষেত্রে তখন কি হবে, আমার কাস্টমার স্যাটিসফ্যাকশন কমে যাবে। সো এটাকে আমরা বলছি বিপণনের দৃষ্টিক্ষীণতা বা হচ্ছে কি মার্কেটিং মায়োপিয়া। কিসের মাধ্যমে কমাইতে? গ্রাহক সংখ্যা কমাইতে পারে। ওকে, মানে আমরা নর্মালি কি হয় যে গ্রাহক সংখ্যা সবসময় বাড়াইতে চাই, বাট যখন আমি কোনো কিছুকে একটু এক্সক্লুসিভ করতে চাই, যে এটা আমার সাপ্লাই কম, ডিমান্ড বেশি, এই টাইপের প্রোডাক্টে রূপান্তর করতে চাই, তখন এটা আমার কি করতে হয়, তখন আমার ডিমার্কেটিং করতে হয়। ডিমার্কেটিং, ওকে, ডিমার্কেটিং মানে মার্কেটিং এর উল্টা কাজটা করে তুমি কাস্টমার কমায় ফেলবো আর কি। আচ্ছা, ইকোনমিক স্কেল কোন ধারণার ক্ষেত্রে সব থেকে বেশি? এটা ভাই আমি শুরু থেকে তোমার ব্যাখ্যা করে করে বুঝাইতে আসছিলাম। ইকোনমিক স্কেল কি? উৎপাদন। এটা তো আর ব্যাখ্যা করার কিছু নাই, কারণ আমি অনেকবার ব্যাখ্যা করে ফেলছি আজকের ক্লাসে। সর্বাধুনিক মতবাদ কোনটা? ওকে ফাইন, সর্বাধুনিক মতবাদ। এখন এখানে তোমরা একটা জানো যে যে এরকম ধাপ আছে, কোনটা কিভাবে শুরু হয়েছে, উৎপাদন, এরপরে ধরো যে পণ্য বিক্রয়, বিপণন, হ্যাঁ সম্পর্ক ভিত্তিক, সামাজিক, অনেক কিছু আছে, হ্যাঁ এরপর হলিস্টিক, এবার ধাপ বাই ধাপ আছে। এখন তুমি দেখবা যে সর্ব আধুনিক কোনটা, এরপরে মোবাইল বিপণন আছে। সো সর্ব আধুনিক আমরা বলছি কি সব থেকে হলিস্টিক। এখন অপশনে ধরো হলিস্টিক নাই, তাহলে তুমি দেখবো হলিস্টিকের আগে কোনটা আছে। ধরো এইটার হলিস্টিকের আগে যেটা ছিল এটাও নাই, তাহলে দেখতে হবে এর আগে কোনটা, এরা তাইলে কোনটা আধুনিক। এখানে যে অপশনগুলো আছে, এই অপশনগুলোর মধ্যে তুলনামূলক আধুনিক কোনটা? সামাজিক বাজারজাতকরণ হচ্ছে তুলনামূলক আধুনিক বা লেটেস্ট, এখানে যে অপশন আছে। ওকে, তুমি দেখবে যে তোমার অপশনে এখানে কি আছে, এটার মধ্যে কোনটা তুলনামূলক আধুনিক, তাহলে এখানে কি সামাজিক বাজারজাতকরণ। এখানে অন্য কিছু থাকলে তাহলে তুমি তুলনা করতা যে কোনটা বেশি আধুনিক। লাভজনক ক্রেতাদেরকে কি বলা হয়? লাভজনক ক্রেতাদেরকে বলা হয় ফেরেশতা, অ্যাঞ্জেলস। আর ক্ষতিকারক যারা, কম লাভ হয়, অলাভজনক, তাদেরকে আমরা ডেমন্স, বা ডেমন্স মানে কি ডেভিল, ইভিল, শয়তান। ওকে, ওকে দেখো, স্বল্পমেয়াদী কিন্তু অধিক লাভজনক ক্রেতাদেরকে কি বলা হয়? এটা এটা গুড কোশ্চেন। এই টপিকটা থেকে কোশ্চেন আসতে পারে, এটা একটু দেখিও। হ্যাঁ, মানে কঠিন করতে চাইলে এখান থেকে কোশ্চেন করবে। সো স্বল্পমেয়াদী কিন্তু অধিক লাভজনক। সো স্বল্পমেয়াদী এখানে তুমি যেটি দেখতেছো এটি কি বলতো, এটি কোনটি? এখানে সবথেকে সুন্দর কোন জিনিসটা?
সব থেকে ভালো হচ্ছে কি প্রকৃত বন্ধু, তাই না? যে ভালো বন্ধু হয়, কিন্তু সব থেকে দেখতে সুন্দর ভাল লাগে কোনটা? ওকে, সব থেকে সুন্দর ভালো কোনটা? ইংলিশ ম্যারাথন ক্লাস হইলে ভালো হতো। ভাইয়া আমি বলি, তুমি এই মোমেন্টে আর কোনো ক্লাস করার প্রয়োজনীয়তা আছে বলে আমার মনে হয় না। তুমি যা পড়ছো, তুমি প্রিভিয়াসগুলো রিভিশন করো, সেলফ স্টাডিতে একটু সময় দাও, বুঝছো? আর ম্যারাথন ক্লাস যদি করতে ইচ্ছে করে তাহলে আগের যে ক্লাসগুলো হয়েছে ম্যারাথন ইংরেজির, ওগুলো একটু দেখো। টু বি অনেস্ট, ওইটা আরও বেশি ইফেক্টিভ হবে। তুমি কি যেন কই স্পিড বাড়াই দিয়ে দেখে ফেলবা, হ্যাঁ, তুমি শর্ট টাইমে আরও বেশি শিখতে পারবা আই গেস। কারণ তুমি পরীক্ষার আগের দিন তুমি ভাই খুব বেশি একটা হবে না। হ্যাঁ, সব থেকে দেখতে সুন্দর বাটারফ্লাই। বাটারফ্লাই কি হয়, ধরো কোথাও আসে, মধু খায়, আবার উইরা যায়, ধরতে গেলে উইরা যায়। হ্যাঁ, সো এই বাটারফ্লাই হচ্ছে কি ভাই, আমার জন্য অল্প সময়ের জন্য থাকবে, কিন্তু সে আমাকে অনেক বেশি ভালো লাগা কাজ করাই যাবে। মানে কি, সে আমাকে অনেক লাভ দিয়ে যাবে, বুঝছো? লাভ দিবে, প্রফিট আর কি। লাভ মানে কি, মানে তোদের মাথায় তো আবার শয়তানি, লাভ মানে হচ্ছে যে কি ভালোবাসা না, এই লাভ মানে কি প্রফিট। ওকে, আমরা যারা কি কমার্সের শিক্ষার্থী তাদের কাছে লাভ লস যাই বলি, এটা হচ্ছে কি আমাদের অর্থনৈতিক ভ্যালু দিয়ে হিসাব করতে হবে। ওকে, সবচেয়ে বেশি লাভজনক ক্রেতা কোনটি? সব থেকে বেশি লাভজনক ক্রেতা কে? যে দীর্ঘমেয়াদে আমার জন্য লাভজনক, তাকে আমরা কি বলি? ট্রু ফ্রেন্ড, মানে প্রকৃত বন্ধু, আত্মার দোস্ত। ওকে, আর আগন্তুককে আসবে যাবে, হ্যাঁ, সে শর্ট টাইম থাকে, আমার জন্য খুব বেশি একটা ইফেক্ট ফেলে না, অলাভজনকও না। হ্যাঁ, আর এ হচ্ছে কি নাসর বান্দা, এ লাভজনক না কিন্তু অনেক দিন ধরে থাকবে, দীর্ঘদিন ধরে লাগা থাকবে, বুঝছো? যে কিছু ওই যে ধরো যে তুমি ব্যবসা পাতি করলে বা যাদের দোকান আছে, কিছু ছেঁচড়া কাস্টমার আছে, ভাই 2 টাকার প্রোডাক্ট নিবে, কিন্তু যেই প্যারাটা দিবে, হ্যাঁ, তোমার জীবন হয়ে যাবে। সবথেকে বেশি সমস্যা সৃষ্টিকারী ক্রেতাকে? সব থেকে বেশি সমস্যা সৃষ্টিকারী হচ্ছে নাছর বান্দা। ওকে, কোন ধরনের ক্রেতারা ভালো পণ্য সম্পর্কে অন্য ক্রেতাকে জানায়? ওকে, আচ্ছা বলছে কোন ধরনের ক্রেতারা ভালো পণ্য সম্পর্কে অন্যদেরকে জানাবে? মানে ধরো তুমি কি করছো, আমাদের ধরো ডিওআইসি বাসে ছিলা, বা তুমি আমাদের গুচ্ছ কোর্সে ছিলা, বা তুমি আমাদের রাবি কোর্সে ছিলা, তোমার কাছে ভালো লাগছে, হ্যাঁ, তো তুমি ভালো লাগলে ধরো তোমার আমাদের যে গুচ্ছ 2.0 কোর্সটা আছে, তো তোমার কোনো ফ্রেন্ড জিজ্ঞেস করলো, আরে দোস্ত আমি তো এতদিন কিছু পড়ি নাই, এখন কোথায় প্রিপারেশন নেব, হ্যাঁ, কোথায় পড়া যায়, ভালো কোথায় পড়ায়, বা কোথায় পড়লে মনে ভালো হবে। তো তুমি যদি তোমার ফ্রেন্ডকে ধরো যে আমাদের কথা রেফার করো, হ্যাঁ, তাহলে কি হবে, ওইটাকে আমরা কি বলবো? তখন আমরা তাকে কি বলবো? সে হচ্ছে কি আমাদের জন্য কি ট্রু ফ্রেন্ড। ওকে, কি সে প্রকৃত বন্ধু। আচ্ছা এই তোমরা বলো তো, আচ্ছা তোমরা এখানে কারা ট্রু ফ্রেন্ড আছো, প্রকৃত বন্ধু, যে তোমার কাছে ভালো লাগে এডুকেশন, সো এই জন্য আমি আমার ছোট ভাই, হ্যাঁ, ধরো যে অনেকে আছে না, তোমাদের ধরো এইচএসসি আছে, আমাদের তো এইচএসসি কোর্স আছে, সো ধরো আমার ভাল লাগছে, হ্যাঁ, কোয়ালিটি অ্যান্ড আদার সব কিছু ভালো লাগছে, এই জন্য আমি কি করছি, আমার ছোট ভাইকে বা কোনো কলেজের জুনিয়রকে বা আমার কোনো ফ্রেন্ডকে আমি রেফার করছি। এরকম আসো তোমরা কেউ? নাকি সবারই খারাপ লাগে, সবার কারো ভালো লাগে না, এরকম এরকম কি আসো? বলো তো, এরকম কেউ আসো যে ভাই আমার ভালো লাগছে, আমি এইকে রেফার করছি, একে বলছি, ঠিক আছে, জাস্ট এটা জানার জন্য, মানে এমনি আর কি মন চাইলো, ঠিক আছে? মানুষ মনে কত কি চায়। ভোক্তায় রাজা, এটা বিপণের কোন বৈশিষ্ট্যকে ফুটিয়ে তোলে? ভোক্তায় রাজা হচ্ছে কি বিপণের একটি ব্যবস্থাপক প্রক্রিয়া, বিপণের একটি সামাজিক প্রক্রিয়া, ভোক্তামুখী প্রক্রিয়া। ওকে, আচ্ছা তাহলে ভোক্তায় রাজা বলতে কি, এটা একটা ভোক্তামুখী প্রক্রিয়া, এটা বোঝায়। ওকে, ফারিহা তুলি বলতেছে আচ্ছা, ওকে, সাবা বলতেছে আমার ফ্রেন্ডকে ভর্তি করেছে। ওকে ফাইন, আরে আমাদের তো তাহলে অনেক ট্রু ফ্রেন্ডস আছে না, যাক খুবই ভালো, ভালো লাগলো, মোটিভেশন এটা, বুঝছো, যে না আমাদেরও ট্রু ফ্রেন্ড আছে, আমাদেরকে ভাল লাগে। আর মেনলি মানে একটা কথা কি জানো, আই এডুকেশন না মেনলি
ইয়াই হয় রেফারের মাধ্যমে। লাইক ধরো একজন ভর্তি হয়, তার ভাল লাগে, সে তার ফ্রেন্ডকে বলে বা তার জুনিয়রকে বলে, এইভাবে ইয়া হয়। এভাবে আমাদের স্টুডেন্টরা ভর্তি হয় মেনলি। ধরো আগের ব্যাচে যারা ছিল তারা তাদের জুনিয়রদেরকে বলে, মানে তোমাদের ব্যাচকে বলে অনেকে রেফার করে ভর্তি করেছে। ইভেন অনেকে আছে 4-5 জন একসাথে হয়ে ভর্তি হয়েছে। আচ্ছা, বাজারের কোন নির্দিষ্ট অংশকে নির্বাচন করার প্রক্রিয়াকে, আচ্ছা বাজারের কোন নির্দিষ্ট অংশকে নির্বাচন করার প্রক্রিয়াকে আমরা কি বলবো? পজিশনিং, বিপণন প্রচেষ্টা, বাজার লক্ষ্যায়ন, বাজার সেগমেন্টেশন। নির্বাচন করা যখন হবে তখন এটাকে আমরা কি বলবো? যখন কোনো কিছু ভাগ করব তখন এটাকে বলবো কি? সেগমেন্ট করা, ভাগ করা। আর যখন কোনো কিছুকে সিলেক্ট করব তখন আমরা এটাকে কি বলবো? টার্গেট। লক্ষ্যায়ন মানে কি? টার্গেট, টার্গেট করা। ওকে, আমরা হাফ সেঞ্চুরি করে আজকের ক্লাস শেষ করব। হ্যাঁ, বাকিটা তোমাদেরকে দিয়ে দেবো। মার্কেটিং মায়োপিয়া টার্মটি কে উদ্ভাবন করছে? ফিলিপ কটলার, থিওডোর লেভিট, রয়্যাল ডাচ শেল, হেনরি ফোর্ড। বলো তো দেখি পারো কিনা এটা কেউ? বলো, এটা পারবা কেউ? মার্কেটিং মায়োপিয়া এই টার্মটা নিয়ে কে কথা বলছে সর্বপ্রথম, বা কে আবিষ্কার করছে? বলো তো। ওকে, ফর ইট সি ম্যাক্স নোয়া। ওকে, আচ্ছা, ফরি মালিহা রহমান, ফরিদ সি। ওকে, আচ্ছা, হ্যাঁ, তাহলে কি হবে ভাই? আমার মার্কেটিং মায়োপিয়া কথাটা কি বলছে? থিওডোর লেভিট। এটা একটু মনে রাখবা আর কি, আর কি করার। নিচের কোনটি বিপণন মৌলিক ধারণা বহির্ভূত? সো ধারণার মধ্যে ভাই আমি ওই যে একটু আগে এই টাইপের কোয়েশ্চেন আরেকটা আসছিল, মানে একই হুবহু কোয়েশ্চেন না, ওই যে আমি একটু আগে দেখাইলাম না একটা ছক এরকম। মৌলিক ধারণা থেকে ছিল, এখানে ছিল প্রয়োজন, অভাব, চাহিদা, এখানে ছিল বিপণন, অর্পণ, পণ্য, সেবা, অভিজ্ঞতা। এরপরে কি ছিল? এখানে ছিল ক্রেতা সন্তুষ্টি ও ক্রেতা ভ্যালু, বিনিময় ও সম্পর্ক। এখানে ছিল বাজার। তো এখানে বলছে কোনটি মৌলিক ধারণা বহির্ভূত, মানে মৌলিক ধারণার ভিতরে নাই। প্রয়োজন, অভাব এটা তো ছিল, পণ্য, সেবা, অভিজ্ঞতা এটাও ছিল, ভ্যালু ও সন্তুষ্টি এটাও ছিল, বিজ্ঞাপন ও প্রচার এটা কিন্তু আমার মৌলিক ধারণার ভিতর ছিল না। বলতে ভাই ক্লাসে পিডিএফটা কই পাবো? আচ্ছা, কই পাবা? ফ্রি ক্লাসে পিডিএফ তো দিয়ে দেয় আগের অ্যাকাউন্টিং বা অন্যান্য ম্যানেজমেন্ট মার্কেটিং যে ক্লাসগুলো হয়েছে ওগুলো পিডিএফ যেভাবে পাইছো ওভাবে পাবা, গুগল ড্রাইভ দিয়ে দেওয়া হবে। ওকে, নিচের কোনটি বিপন্ন মৌলিক ধারণা বহির্ভূত? এটা তো গেল। এবং লাস্ট অ্যান্ড ফাইনাল আমাদের হাফ সেঞ্চুরি। হাফ সেঞ্চুরি হলে কি করতে হয়? হাত তুলতে হয় নাকি ব্যাট তুলতে হয়? ওকে, আচ্ছা, ভ্যান চালক হাসান কেন 56 ইঞ্চি এলইডি টেলিভিশন চাহিদা বলে গণ্য হবে না? আজ গরিব বলে 56 ইঞ্চি টেলিভিশন আমার চাহিদা বলে গণ্য হবে না। কেন হবে না? কারণ তার ক্রয়ের ইচ্ছা আছে, অধিকার আছে, নিরাপত্তাও দিতে পারবে, কিন্তু তার কি নাই? টাকা নাই, সামর্থ্য নাই। কি নাই? সামর্থ্য নাই। তো সামর্থ্য না থাকলে তো আমার কি হবে না? চাহিদা হবে না। চাহিদা থাকতে হলে আমার কি থাকতে হবে? অভাব তো থাকবেই। অভাবটা যদি আমার কি হয়? সামর্থ্য থাকে। সামর্থ্য থাকলেই হবে না। তুমি যদি এখন কিপটা হও যে ভাই টাকা আছে খরচ করুম না, তাইলেও তো হইব না। তাহলে কি করতে হইব? ইচ্ছাও থাকা লাগবো। সো এই তিনটা যখন এক লগে থাকবো এটাকে আমরা কি করি? চাহিদা। ওকে, ক্লিয়ার? সো গাইস, তাহলে তোমাদেরকে শুভকামনা। ওকে, তো তোমাদের সবার জন্য দোয়া রইল, তোমরা ভালোভাবে পরীক্ষা দাও, রাবিয়ান হয়ে যাও। ও ভালো কথা, আমিও তো রাবিতে পরীক্ষা দিয়েছিলাম। আমাদের ব্যাচে রাবিতে সর্বপ্রথম পরীক্ষা হয়েছিল ঢাবির আগে। হ্যাঁ, তো ওই সময় রাবিতে আমার চান্স কেমনে কেমনে জানি হয়ে গেছিলো আর কি।
আমি যেই শিফটে এক্সাম দিয়েছিলাম ওই শিফটে সম্ভবত আমি 52 না 54 কিছু একটা হয়েছিলাম, ভুলে ভালে সম্ভবত। হ্যাঁ, সো পরে ওখানে আমি ভর্তি হয়েছি, এর ভিতরে ঢাবির রেজাল্ট দিছে, পরে তো ঢাবিতে চলে আসছি শিফট করে। ঠিক আছে, আমার কাছে রাবি ক্যাম্পাসটা ভালোই লাগছে, যেহেতু মানে একটু শুনশান নিরিবিলি আছে, খুব বেশি গ্যাঞ্জাম নাই ঢাকার মতো। সো এটা ভালো লাগছে, আশা করি তোমাদের সবার ভাল লাগবে, যাদের স্বপ্ন তাদের এটা যেন পূরণ হয়। তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া। ঠিক আছে, ওকে। বলছে ভাই একটু এক্সাম স্ট্র্যাটেজি নিয়ে কিছু বলেন। হ্যাঁ, এক্সাম স্ট্র্যাটেজি ভাইয়া, আচ্ছা একটা জিনিস বলি, তোমরা অনেকেই কি করো, ভয়ে অনেক বেশি কোয়েশ্চেন ছাইরা আসো, যে ভাই কোয়েশ্চেন দাগাবোই না, ভুল হইতে পারে। এখন তুমি যদি নাই দাগাও, মনে করো যে দাগাইলে কি হবে, 50-50 চান্স থাকে, হয়তো মাইনাস হইতে পারে, ফাইন মাইনাস হইতে পারে। তোমার যদি ধরো তুমি 4টা যদি দাগাও, ধরো 50-50 চান্স বা 50-60 চান্স যেগুলা, এগুলাতে তুমি 4টা দাগাও, ধরো 4টা দাগাইলা, হ্যাঁ, তো 4টা দাগাইলে কি হবে, ধরো তোমার যদি 2টা ভুলও যায়, হ্যাঁ, একটার মার্কস তো তুমি অন্তত পাবা। ধরো 2টা মিলে সাপোজ ধরলাম 2টা ভুল গেলে ধরো 1 মার্কস কাটা যাবে সাপোজ, তারপরে তো ধরো এটা যদি কাটা যায়, একটা 1 মার্কস তো পাইতেছো, কিন্তু তুমি যদি নাই দাগাও তাহলে কিন্তু ইয়া হবে না। সো রিস্ক একটু নিতে হবে। আবার এরকম যে একদম দুনিয়া থেকে মানে আকাশ পাতাল কোনো কিছু জানো না, এরকমটি দাগানো দরকার নেই, বাট যেটি তোমার মনে হয় 60% মনে হইতেছে হবে, সম্ভাবনা আছে, হ্যাঁ, তাহলে কি করতে হবে, কি করতে হবে বলো, তখন দাগাইতে হবে। সো খুব বেশি ছাইরা আসবে না। আমি অনেককে দেখছি গুচ্ছ পরীক্ষা, রাবি পরীক্ষা ভয়ে মাইনাস মার্কিং হইতে পারে, এ ভয়ে সে দাগায় নাই, মানে মার্ক দেওয়ার সুযোগই দেয় না। মাইনাস মার্কিং তো পরের বিষয়, মাইনাস মার্কিং কি তুমি দাগাইলা হইতে পারে। এখন তুমি যদি নাই দাগাও, ধরো তুমি দাগাইলা কি 40টা, হ্যাঁ, ধরো অনেকে কি করে, ধরো ডাবিতে যেটা হয়েছে, আমি অনেকের সাথে কথা বলে বুঝছি, হ্যাঁ, ও দাগাইছে কয়টা, 60টা ধরো 45টা, হ্যাঁ, 40টা, হ্যাঁ, বা 46টা। ভাই 60-এর ভিতর তুমি যদি 45 দাগাও, তুমি তো 45 কি শিওর যে 45 হবে, হবে না তো। সো তোমার এটা আরো কাইটা মাইটে এটা হয়ে যাবে কত, 38, 35, তাহলে তো তুমি আগেই বাদ, হ্যাঁ। সো ইয়া করবা, এখন আগে কোনটা করবা পরে কোনটা করবা, এই হিসাব যদি আসে তাহলে আমার কাছে, মানে আমি যেটা করি সাধারণত সহজ এবং কঠিন মিলাই টিলাই করি। লাইক ধরো যে আমি ম্যানেজমেন্ট দিয়ে শুরু করলাম, এটা তুলনামূলক সহজ, হ্যাঁ, বা মার্কেটিং দিয়ে শুরু করলাম, তুলনামূলক সহজ। তুমি এই পার্টটা করার পরে কি করবা, সাথে সাথে তুমি ইংলিশ বা অ্যাকাউন্টিং কিছু একটা ধরবা। হ্যাঁ, মানে আমার এটাই ফলো করতে হবে, বিষয়টা এমন না, আমি জাস্ট বলতেছি যে এটা একটা সিনারিও হইতে পারে, তোমার যেভাবে ভালো হয় তুমি ওভাবে করবা। এটা হয় কি, তুমি যখন সহজ একটা প্রথম শুরু করবা তখন কনফিডেন্স বুস্ট হবে, ভয় কাজ করবে। আর শুরুতে যদি তুমি একটা এমন ইয়া দেখো, ভয়ে তোমার আর কিছুই মাথায় আসবে না। তো এই ক্ষেত্রে তুমি ইয়া করবা, প্রথমে ধরো ম্যানেজমেন্ট করো, পরে ট্রাই করবা যেন অ্যাকাউন্টিং আর ইংলিশটা করে ফেলার, লাস্ট মোমেন্টে তুমি মার্কেটিং অথবা ম্যানেজমেন্টের মতো এরকম একটা থিওরিটিক্যাল সাবজেক্ট রাখবা, যেন তুমি পইরা বুঝতে পারো, সহজে আনসার করতে পারো। কারণ লাস্ট মোমেন্টে তোমার ম্যাথ করার বা এই গ্রামার চিন্তা করার মতো ক্যাপাবিলিটি বা ইয়া থাকবে না, হ্যাঁ, তোমার কি হবে, নার্ভাসনেস বেশি বাড়তে থাকবে। তো এই জন্য প্রথমেই দ্রুত, হ্যাঁ, সহজ সাবজেক্ট নিবা শুরুতে, এবং এটা দ্রুত শেষ করার চেষ্টা করবা। যেগুলো কনফিউশন ওগুলো তো দাগায় রাখবা বা মানে ফাঁকা রাখবা, পরে এগুলা ফিল আপ করার চেষ্টা করবা। এবং একটা কোয়েশ্চেন নিয়ে বসে থাকবা না, লাইক ধরো তুমি একটা কোয়েশ্চেন এটাতে আটকাই গেছো, এটা তুমি চিন্তা করতে 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 4 মিনিট খাইয়া দিছো, তাহলে তোমার মনে করো যে চান্সও তুমি খাইয়া দিছো। তোমার যেটা করতে হবে কি ভাই, তোমার মেনলি করতে হবে যে তুমি একটা পারতেছো না, একটু দেখবা, এরপর এটা স্কিপ করবা, বাকিগুলা করবা, পরে আবার তুমি লাস্ট মোমেন্টে যখন সময় থাকবে, হ্যাঁ, তখন তুমি হচ্ছে যে ইয়া করবা। ওকে, ঠিক আছে। সো মানে বেসিক্যালি এটাই আর কি। সো স্ট্র্যাটেজি খাটাইতে হবে, এবং তোমাদেরকে এখন তো এটা কিন্তু তোমাদের ফার্স্ট এক্সাম না, বাকি এক্সামগুলোতে যে ভুলগুলা করছো এগুলা করা যাবে না। তুমি একটু আগে আগে যাবা এক্সাম হলে, যেন গিয়ে একটু রিল্যাক্সে বসতে পারো, হ্যাঁ, বসে কি করতে পারো, যেন নাম টামগুলো একটু সময় নিয়ে লিখতে পারো, ভুল টুল যেন না হয়। দরকার হলে নাম এবার বৃত্ত ভরার যেগুলা সেট মেট যা থাকে এটি ভালোভাবে
দেখবা, দরকার হলে তুমি একটা এমসিকিউ কম দাগাও সময়ের কারণে, কিন্তু নামে সেটে ভুল হলে তো পুরো এক্সাম পেপার বাদ। সো এইগুলাতে একটু ফোকাস দিয়ে তুমি তোমার এক্সাম শুরু করবা। হ্যাঁ, যদি পানি নেওয়ার অনুমতি থাকে, পারলে হালকা একটু পানি নিয়ে যাইতে পারো। তাহলে কি হয়, অনেক সময় যে মাথায় কাজ না করলে একটু পানি খেলে একটু কুল ফিল হইলে তখন আবার ইয়া হয়। হ্যাঁ, সো অনেকেই যারা প্যানিক করো বা নার্ভাসনেস বেশি কাজ করে, ওরা একটু পানি সাথে নিতে পারো যদি অনুমতি থাকে, তাহলে আই গেস ভালো হবে। আর যদি ড্রেসের কথা বলি, ওই ক্ষেত্রে হচ্ছে কি, মানে হাফ হাতা পরাটা ছেলেদের জন্য বেটার, কারণ ফুল হাতা পরলে একটু অনেক সময় আনইজি ফিল হয়। ও এখন তো আবার শীতের সময়, সো তো সুইটার টুইটার পরবা। বাট যদি আমি তো ঢাকাতে কেন জানি গরম পরার মতো একটা ভাব আসতেছে, সো শীতের জামা পরা লাগতেছে না, আমি এরকম টি শার্ট মিশার্ট পরে ঘুরতেছি, এই আর কি। ঠিক আছে। আচ্ছা, ট্রাভেল বলতেছে ভাই আমার ফার্স্ট এক্সাম। সো ফার্স্ট এক্সাম যাদের জন্য, তারা ভাই খুব ভালোভাবে ইয়া করো। বাট হ্যাঁ, তোমরা একটু ইয়া থাকিও, ভালোভাবে এক্সামটা দাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে। হ্যাঁ, আর যেটা বললাম, একটু সতর্ক থাকবা নাম রোল এগুলাতে, এটাতে একটু সময় দিবা যেন সেটমেট রেজিস্ট্রেশন এগুলো যেন ভুল না হয়, কারণ এটা ভুল হলে তো পুরো খাতা বাদ, তাই না? তো ওইটা করো। আর চেষ্টা করবে যেন মানে কম বাদ দিতে কোশ্চেন। যদি ধরো 20টা এমসিকিউ নাই দাগাও, তোমার 20 মার্ক এমনি আগে বাদ, এরপর তোমার 60 মার্ক থেকে মার্কিং শুরু হবে, অন্য জনের ধরো যে 75 থেকে, অন্য 70 থেকে। সো এটা একটু খেয়াল করবা। আমার ইয়া হচ্ছে কি, যে যতটুকু পারা যায়, এজন্য আবার 100তে 180তে 80টা দাগায় দিয়ে আসবে না, 80তে 80টা যদি পারো দাগাবা, মানে যদি মনে হয় যে না 80টা হবে বা আমি কনফিডেন্ট ওই ক্ষেত্রে। ঠিক আছে, আমার সময় মনে হয় আমি এরকমই 80টার ভিতরে 78 79 এরকম দাগাইতে আসছিলাম। সো মানে আমার সময়ও রাবি আমার প্রথম এক্সাম ছিল। সো এই আর কি। তো আশা করি ভালো কিছু হবে। পোলাপান সব ফোন নিয়ে যাচ্ছে, হ্যাঁ ফোন নিয়ে যাচ্ছে মানে কি, নকল করতেছে নাকি কি বলে? আচ্ছা, প্যারা নাই, ঠিক আছে। সো তোমরা টেনশন করিও না বাবুরা, আল্লাহ ভরসা, ভালো কিছু হবে। তোমাদের জন্য দোয়া রইলো, তোমরা আমাদের জন্য দোয়া করবা। ইনশাল্লাহ পরবর্তীতে তোমাদের সাথে দেখা হবে যেন সংবর্ধনা অনুষ্ঠানে, চান্স পাওয়ার পর যেন সংবর্ধনা অনুষ্ঠানে তোমাদের সাথে দেখা হয়। ঠিক আছে। সো ওইটা আমরা চাই। হ্যাঁ, সো তোমরা একটু ভালোভাবে চেষ্টা করো, অনেক চেষ্টা করতেছো, পরিশ্রম করতেছো, এটা আমরা দেখতেছি, সবাই দেখতেছে। সো লাস্ট মোমেন্টে একটু সময়টাকে কাজে লাগাও, আল্লাহ ভরসা। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।